আসসালামু আলাইকুম সবাইকে। স্টুডেন্ট ভাইরা যারা অলরেডি জয়েন করছো, অনেকে চ্যাট বক্সে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের সাথে আজকে আমাদের ইংরেজি 7 নম্বর লেকচার ক্লাস হবে। তোমরা অলরেডি হয়তো রুটিন দেখছো, অনেকেই সিলেবাসে জানো, বেশ কয়েকজন জিজ্ঞেস করছিলা আজকে ক্লাসে কে থাকবে। আজকে ক্লাসে আমাদের বরাবরের মতোই বাবলা ভাইয়া থাকবেন, আর হচ্ছে একজন ভাইয়া থাকবেন মুসা ভাইয়া, উনি হচ্ছে তোমাদের কোশ্চেন আনসার সেকশনে তোমাদের যাবতীয় কোশ্চেনের অ্যান্সার গুলো দিবেন। তো ভাইয়া তোমাদের পরিচয় দিবেন, কোনো সমস্যা নাই। আর বাবলা ভাইকে তো তোমরা বরাবরের মতোই চেনো, বাবলা ভাই ক্লাসে থাকবেন। অলরেডি তোমরা স্লাইড হয়তো দেখতে পাচ্ছ। আমরা হচ্ছে 2-1 মিনিটের মধ্যে স্টার্ট করব। অনেকে সাউন্ড শুনতে পাচ্ছিল না, এটাও বলতেছিলাম। আসলে আমরা কোনো কথা বলি নাই, তাই শুনতে পাও নাই। তো ঠিক আছে বাবলা ভাই, আমরা তাহলে ওদের সাথে কথা বলে শুরু করতে পারি। আর মুস্তা ভাই যেহেতু আজকে প্রথম ওদের সাথে ক্লাস নিচ্ছে, মুস্তা ভাই ওদের সাথে একটু কথা বলুক। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি মোহাম্মদ মুসা, তোমাদের সাথে আছি কোশ্চেন অ্যান্সার সেকশনে। আমাদের টপিক রিলেটেড যত প্রশ্ন থাকবে, আজকের টপিক রিলেটেড বা ইংলিশ টপিক রিলেটেড, তা আমরা করব কোশ্চেন অ্যান্সার সেকশনে বড় মতোই। আর ভাইয়া যদি কোনো কুইক রেসপন্স চায় তোমাদের কাছ থেকে, বাবলা ভাইয়া, তাইলে তখন তোমরা ওইটা চ্যাট বক্সে ওইটা রিপ্লাই জানাবা। আচ্ছা ঠিক আছে, তো এখন সবাই ক্লাসের প্রতি মনোযোগ হও। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ বাবলা ভাইয়া, শোনা যাচ্ছে? ওকে, সবাইকে আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে তোমাদের ক্লাসে। তো অনেকদিন ধরেই তো তোমাদের সাথে পরিচয়, অনেকদিন ধরেই কথাবার্তা। অনেকেই হয়তো বিরক্ত যে প্রত্যেকদিন এই বাবলা ভাইয়াই কেন আসে, অন্য কোনো কি ভাইয়া নাই কিনা। সরি এক্সট্রিমলি, আমার তো ভালোই লাগে যে একই ধরনের স্টুডেন্ট গুলোকে টানা ক্লাস নিতে পারলে দেখা যায় যে ল্যাকিংস গুলো এবং পরবর্তীতে তোমাদের আর কি কি দরকার, মানে দেখা যায় যখন হচ্ছে একটা অসুখ হয় আমরা ডাক্তারের কাছে যাই, তাই না? যদি প্রতিদিন ডাক্তার পাল্টাই তাহলে দেখবো হচ্ছে ট্রিটমেন্টের মানে জ্বালায় রোগীর আর মানে অসুখই ধরা পড়ে না। কিন্তু ধরো আরো তো ভালো ডাক্তার থাকতে পারে, ওইরকম ব্যাপারটা ওইরকম যে আরো অনেক ভালো ইংলিশ টিচার আছে, কিন্তু একজনের সুবিধা এটাই যে ট্রিটমেন্টটা ভালো মতো দেয়া যায়। ঠিক আছে, কারণ আমরা বুঝতে পারি যে তোমার এখন কিসের টিকা দরকার, কিসের ইনজেকশন দরকার, কলেরা নাকি টাইফয়েড, কিসের টিকা দিতে হবে, এটা কিন্তু ইতিমধ্যে তোমাদের 6টা ক্লাস করে বুঝে গেছি। আর আজকের ক্লাসে কি কথা ছিল বলো তো? আজকের ক্লাসে আমরা কি শিখবো বলো? আজকের ক্লাসে আমরা কি শিখবো? গ্রামার শিখবো নাকি অন্য কিছু শিখবো? আজকে শিখবো ইংলিশ কাকে বলে, কত প্রকার ও কি কি, তাই না? বলো, ইংলিশ কাকে বলে, কত প্রকার ও কি কি, সেটা শেখার কথা ছিল কি ছিল না গত ক্লাসে? তো তারই মানে প্রথম দিনই যদি আবার একটু বেশি ভয় পেয়ে যাই তাইলে তো আবার সমস্যা আছে। তো কানেক্টরকেও কিন্তু আমরা 2 ভাগে ভাগ করেছি। তার ভিতরে আজকে প্রথম অংশে আমরা একটু ধরে নিব তোমাদের অসুখ কিংবা তোমাদের যে রোগ সেটা গুরুতর না, এরকম ধরে নিয়েই তোমাদের যতটুকু ট্রিটমেন্ট দেয়া যায় খুব সহজ সহজ, মানে অল্প তোমাদের ভ্যাকসিনেশন করা হবে। একদম যে খুব হাই লেভেলের ভ্যাকসিন দেওয়া হবে আজকে সেটাও না, বাট আজকে থেকে বোঝা শুরু করবা যে আসলেও ইংলিশে বেসিক বলতে অনেক বিষয় টিষয় আছে। তো আমরা ক্লাস শুরু করব কিছুক্ষণের মধ্যে, অনেকে এসে আমাদের সাথে জয়েন করছে। তো অনেকেই দেখতে পাচ্ছি, অনেকের আগ্রহ যে ভাইয়া আপনাদের দেখতে চাই হ্যান ত্যান। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের চেহারা দেখাবো একদম লাস্ট ক্লাসে, যে ইনশাল্লাহ তোমাদের সাথে যখন লাস্ট ক্লাস হয়ে যাবে আমরা হচ্ছে বিদায় ক্লাসের ভাষণে যে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবো না ফেস দেখিয়ে, তো তোমাদের এই মনোবাসনা পূরণ হয়ে যাবে। আবার কেউ কেউ জিজ্ঞেস করেছে ভাইয়া আপনি কি ইউটিউবে ভিডিও করেন? ভাইয়া আমি ইউটিউবার না, বাট এই উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার এবং অন্যরকম পাঠশালাতে আমার অনেক ভিডিও ক্লাস আছে। বাট এছাড়া আমি নিজে কোনো ইউটিউবার না। তোমরা হয়তো অনেকে দেখেছো আমার ভিডিও ইউটিউবে, সাধারণ জ্ঞান ইংরেজির উপরে ভিডিও আছে আমার। ওকে, যাই হোক, অনেক কথাবার্তা বলেছি, আরো কথাবার্তা বলবো সামনের দিকে গেলে। আমরা ওয়েট করছি, অনেক স্টুডেন্ট জয়েন করছে, তো তাছাড়া দেখা যাচ্ছে পরে আবার প্রথম থেকে শুরু করতে হয়। এই বয়সে জিকে দেখে কি করো তোমরা? কি ভার্সিটিতে পরীক্ষা দিবা নাকি? আগে ইংলিশ দেখবা ভালো করে, জিকে পরে অনেকে বলতেছো জি ভাই জিকে ক্লাস দেখছি, এখন জিকে দেখার সময় না। জিকে দেখবা কখন? যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। বাবলা ভাইয়া হোয়াইট বাস নিয়ে একটু বলেন। হোয়াইট বাসের এতে অ্যাজ, ডাব্লিউ তে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো, এইচ তে হাউএভার, আই তে ইফ, টি তে দো, আর হচ্ছে ইতে তোমার কি, ইতে ইভেন ইফ অথবা এলস, এগুলো বসতে পারে তোমার ইতে। এগুলোকে কি বলা হয়? সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার বলা হয়। এই ক্লজ মার্কার গুলো কোনো ক্লজের শুরুতে বসলে সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়, এন্ড দ্যাটস আ কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, স্বর্ণা আবার বলেন একটু ভাইয়া। আবার তোমাদের হচ্ছে ক্লাসে এটা বলা হয়েছিল, সমস্যা নেই, ক্লাসটা শেষ হোক, একটু লাস্টের দিকে আবার আলোচনা করব।
ভাইয়া কয়েকটা গ্রামার বইয়ের নাম বলবেন বলেছিলেন। আচ্ছা, আজকের ক্লাস তো তোমাদের অ্যাড করতে ভুলে গিয়েছি। অবশ্যই নেক্সট ক্লাসে আমি এখনই লিখে রাখছি, পরবর্তী স্লাইডের শুরুতে তোমাদের ইন্টারন্যাশনাল যে সকল গ্রামার বই আছে সেগুলোকে আমরা ইনক্লুড করব। একটা মিনিট, এখনই আমি একটু লিখে রাখছি। তোমাদের পরশুদিন যে ক্লাস, পরশুদিন ক্লাসের শুরুতেই আমি হচ্ছে একটা লিস্ট দিয়ে দিব স্লাইডের শুরুতে, কোন কোন গ্রামার ইন্টারন্যাশনাল বইগুলো তোমরা এখন ফলো করতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা এখন ক্লাসে দিকে চলে যাই। কি বলো, আজকে ক্লাসটাতে তোমাদের কানেক্টর নিয়ে আলোচনা করা হবে। কানেক্টরকে আমরা কি কি নামে জানি বলো তো? কানেক্টরকে আমরা কানেক্টিং ওয়ার্ড বলি, লিঙ্কিং ওয়ার্ড বলি, লিঙ্কার বলি, অনেক কিছু বলি, তাই না? তো ক্লজ মার্কার, কানেক্টর, তোমাদেরকে কিন্তু পার্থক্য বলেছিলাম। দেখো, ক্লজ মার্কার একটা জিনিস, তোমার কানেক্টর একটা জিনিস, তারপরে হচ্ছে তোমার কনজাংশন একটা জিনিস, তাই না? তো খুব ভালো করে খেয়াল করো, ক্লজ মার্কার, কানেক্টর কিংবা কনজাংশন, এদের ভেতরে সূক্ষ্ম পার্থক্য আছে। কানেক্টরকে আমরা চাইলে লিঙ্কার্স বলতে পারি অথবা লিঙ্কিং ওয়ার্ডও বলতে পারি। তো কনজাংশন তো একটা পার্টিকুলার পার্টস অফ স্পিচ যারা দুটো বাক্যকে যুক্ত করে, তাই না? কিন্তু মাথায় রেখো, কানেক্টর কিংবা লিঙ্কার হিসেবে যে শুধু কনজাংশন বসবে এমন কোনো নিয়ম নাই। এখানে তোমার অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, প্রোনাউন হইতে পারে, প্রিপজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, যে কোনো ওয়ার্ড যারা তোমার দুটো বাক্য কিংবা দুটো ক্লজ কিংবা দুটো ফ্রেজকে যুক্ত করছে তাদেরকে আমরা কানেক্টরস বলে থাকি। তো কানেক্টরে অসংখ্য নিয়ম আছে। নিয়মগুলো যদি একদিক থেকে পড়াতে যাই, প্রথমত মাথায় নিয়মগুলো ঢুকবে না, দ্বিতীয়ত কখনো মনে থাকবে না, তৃতীয়ত ধরে নিলাম মাথায় ঢুকলো, মনে থাকলো, পরীক্ষায় যে অ্যান্সার করতে পারবো না। তার কারণ কি, কানেক্টরস অ্যান্সার করার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার হয় যেটার, সেটা হচ্ছে কমন সেন্স। কিসের দরকার হয়? কমন সেন্স বা উপস্থিত বুদ্ধি। আমি যদি কোনো একটা বাক্যের মিনিং ঠিক মতো না বুঝি, আমি যদি না বুঝি যে বাক্যটাতে আসলে কি বোঝানো হয়েছে, তাহলে জিন্দেগিতেও কানেক্টরস এর অ্যান্সার করা সম্ভব না। তাহলে কি কেন এই কথাটা বললাম সেটা একটু দেখবো আজকের পোল কোয়েশ্চেন দিয়ে। তো পোল নাম্বার 1 তোমাদের উদ্দেশ্যে লঞ্চ করছি। আজকে অনেকগুলো পোল আছে, আজকে তোমাদেরকে পোল দিয়েই শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তোমাদেরকে পোল ব্যাখ্যা করব এবং পোলের ব্যাখ্যা থেকেই তোমরা দেখবা যে কানেক্টরসকে ঠিক কিভাবে কোন খাতে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে সবাই একটু অ্যান্সার করে ফেলো। আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট বাট ড্যাশ অফ দেম ওয়াজ ফ্রেশ। অ্যান্সার কি হবে? হ্যাঁ শ্রেয়া, ফ্রেজও হয়, তোমার দুটো ফ্রেজকে যুক্ত করতে পারে, কানেক্টরস যুক্ত করতে পারে, কনজাংশন যুক্ত করতে পারে, কোনো সমস্যা নেই এখানে। দ্রুত অ্যান্সার করো, লাস্ট 10 সেকেন্ডস। ওকে, তো আপু ভাইয়েরা দেখো, তোমাদেরকে রেজাল্ট দেখাই দিচ্ছি। কি মনে হয়, তোমরা সবাই পারছো না ভুল করছো? কি মনে হয় বলো তো? মাত্র 21% কারেক্ট উত্তর করতে পেরেছি, মাত্র 21%। তাইলে বাকি কত পার্সেন্ট? 79% স্টুডেন্টের উত্তরটা ভুল। 79% স্টুডেন্ট। আমি শিওর যে 21% পারছো তাদের ভিতরে দু একজন একটু উপর 10-20 করে অ্যান্সার করেছো, বাকি জেনুইন 15-16% স্টুডেন্ট আছে যারা বুঝে শুনে অ্যান্সারটা করেছো। যাই হোক, তাহলে আমাদের ব্যাখ্যাটা জানা দরকার, এটার অ্যান্সার কি হবে এবং তারপরে ব্যাখ্যা। অ্যান্সার হবে হচ্ছে নাইদার। কেন নাইদার হবে সে আলোচনায় যাচ্ছি। এই বাক্যে কনজাংশন কিংবা কানেক্টর কোনটা? খেয়াল করে দেখো, তোমার বাট শব্দটা। বাট শব্দটাকে আমরা কি বলি? কনজাংশন কিংবা কানেক্টরস, তাই না? তাহলে বাট কখন ব্যবহৃত হয়? যখন একটা বাক্যে কন্ট্রাস্ট বোঝায়। কি বোঝায়? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট শব্দের অর্থ কি ভাইয়া? বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য মানে কি? আমি সকালবেলা দুটো ডিম নিয়ে ব্রেকফাস্ট করছিলাম, কিন্তু তার ভেতরে কোনোটাই ফ্রেশ ছিল না। তুমি কিন্তু কথাটা কখন বলো আমরা? আমি খুব সহজ করে তোমাদেরকে ভেঙে ভেঙে বলি, দেখো। আই ওয়াজ ইল অ্যান্ড কুডেন্ট গো টু স্কুল, তাই না? আই ওয়াজ ইল অ্যান্ড কুডেন্ট গো টু স্কুল। আমি এখানে অ্যান্ড কেন বলেছি? কারণ দুটো বাক্যের ভেতরে সাদৃশ্য আছে। আমি অসুস্থ ছিলাম, সে কারণে আমি স্কুলে যেতে পারিনি। আমি এখানে বাট কখন বলবো? আমি অসুস্থ ছিলাম তারপরেও স্কুলে গিয়েছি।
আই বাট ওয়েন্ট টু স্কুল যদি বলতাম। তার মানে পার্থক্যটা কি তোমরা ধরতে পারছো? আমরা অ্যান্ড কখন বসাই? যখন দুটো স্টেটমেন্টের ভেতরে তোমার টোনটা একই রকম থাকে, তাদের ভিতরে কোনো বৈসাদৃশ্য থাকে না, তখন আমরা অ্যান্ড ব্যবহার করি। বাট কখন ব্যবহার করি? তোমার অসুস্থ, তোমার তো বাসায় থাকার কথা, কিন্তু তুমি স্কুলে চলে গেছো, তাহলে বৈসাদৃশ্য বসিতে আমরা বাট ইউজ করি, এটা তো সবাই জানি। এখানে দেখো, তুমি সকালবেলা 2টা ব্রেকফাস্ট খাইলা, মানে 2টা ডিম ছিল তোমার ব্রেকফাস্টে। এখন তোমার সাধারণ তো কোনটা হওয়ার কথা ছিল? 2টা ডিমই তুমি খাবা, 2টাই ভালো ছিল, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এখানে কিন্তু শব্দটা দিয়েছে, তার মানে কি এখানে নিশ্চিত কোনো না কোনো ঘাপলা আছে। ঘাপলাটা কোথায়? ডিমগুলো ফ্রেশ ছিল না বা ভালো ছিল না, এজন্যই বাট বসেছে। তো যেহেতু এখানে তুমি ওই জন্য আইদার দিতে পারছো না, তাদের ভিতরে ফ্রেশ ছিল, কারণ আইদার দিলে বাক্যটা পজিটিভ হয়ে যাচ্ছে, এই জন্য আইদারটা আগেই বাদ। বোথ কেন দিতে পারছি না আপু ভাইরা, খুব ভালো করে খেয়াল করো। বোথ দিলে এখানে আমাকে বলো, বোথ, সেভারাল, এই শব্দগুলোর পরবর্তীতে ভার্ব সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয় বলো? কি হয়? বোথ, সেভারাল এই শব্দগুলো থাকলে পরবর্তীতে ভার্ব কি হয়? প্লুরাল হয় ভার্ব। ভেরি গুড। বোথ, সেভারাল থাকলে। তাহলে এখানে কি ওয়াজ আছে নাকি ওয়্যার আছে? ওয়াজ। তাহলে কি এর পক্ষে বোথ হওয়া সম্ভব? 15% স্টুডেন্ট বোথ অ্যান্সার করেছো, তার আগে ভার্বটা তো দেখতে হবে। ভার্ব আছে সিঙ্গুলার, আমি চাইলেও এখানে বোথকে বসাতে পারবো না, তো এই নাম্বারটাও ভুল। বাকি থাকে নান আর নাইদার। খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো আমার 3টা ছেলেকে নিয়ে কথা বলছি, 3 বয়েজ। তুমি সেখানে বোথ শব্দ ব্যবহার করবা নাকি অল শব্দ ব্যবহার করবা? একটু চ্যাটে লিখে জানায় দাও তো, বোথ নাকি অল, কোন শব্দটা ব্যবহার করবা? কেন? বোথ কখন ব্যবহার করি আমরা বলো? বোথ কখন ব্যবহার করি আমরা? দুইজন থাকলে। ভেরি গুড, বোথ ব্যবহার করি দুইজন থাকলে। তেমনি বলো তো, আইদার, নাইদার এই শব্দগুলো কোথায় ব্যবহৃত হয়? দুইজন থাকলে, একজন থাকলে, তিনজন নাকি অসংখ্য থাকলে বলো? আইদার, নাইদার এরা কখন ব্যবহৃত হয়? দুইজন থাকলে। তার মানে নাইদার দুইজন আছে দেখে, টু আছে দেখে এখানে নাইদারটা অ্যান্সার হবে। যদি দুইয়ের বেশি থাকতো তাইলে অ্যান্সার হইতো এখানে নান। বুঝতে পেরেছো? তার মানে এখানে 2 বয়েজ যদি থাকে, তুমি মোটেও চাইলে বলতে পারতে না অল অফ দ্য বয়েজ, কি বলতে হইতো? বোথ অফ দ্য বয়েজ, বোথ দ্য বয়েজ। তেমনি এখানে যেহেতু দুটো ডিম নিয়ে কথা হচ্ছে, তাই এখানে আমরা নান বসাতে পারবো না। কি বসাতে হবে এখানে? নাইদার অফ দেম ওয়াজ ফ্রেশ। ঠিক আছে ভাইয়া, এখানে নানও হবে। অর্ক না, এখানে ভাইয়া কোনোভাবেই নান হবে না। ঠিক আছে, কারণ কেন নান হবে না? তার কারণ নান শব্দটা তোমার দুইয়ের বেশি ভিতরের ভিতরে যখন কোনো কিছু বোঝায় না, তখন আমরা নান শব্দটা ব্যবহার করি। যেমন তুমি দুইজনের ভিতরে চাইলেও অল শব্দটা আমরা ব্যবহার করতে পারি না, তেমনি দুইয়ের অধিক হয়ে গেলে চাইলেও সেখানে নাইদার ছাড়া আমরা নান শব্দটা ব্যবহার করতে পারি না। অনেকটা বিটুইন আর অ্যামং এর মতো। আমরা জানি বিটুইনটা কয়জনের ভিতরে ব্যবহৃত হয়? দুইজনের ভেতরে। আর অ্যামং কখন ব্যবহৃত হয়? অ্যামং যদি দুইয়ের বেশি হয় সেক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে অ্যামং। তেমনি ভাবে আমরা ইচ আদারটা কখন ব্যবহার করি? যখন দুইজন থাকে। আর ওয়ান অ্যানাদার কখন ব্যবহার করি? যখন দেখি আমার দুইয়ের বেশি আছে। তেমনি জেনে রাখো, আইদার, নাইদার, বোথ এরা ব্যবহৃত হয় দুইজনের ভিতরে তুলনা বোঝাতে। দুইয়ের বেশি হয়ে গেলে সেখানে তোমার অল ব্যবহৃত হতে পারে, নান ব্যবহৃত হতে পারে। কথা কি বুঝতে পেরেছো সবাই? বলো। ভাইয়া বোথ কেন হবে না? বোথ থাকলে ভার্বটা প্লুরাল হয়ে যেত, এই জন্য বোথ হবে না। দেখো আবারও বলছি, বোথ থাকলে ভার্বটা প্লুরাল হয়ে যেত, এখানে সিঙ্গুলার ভার্ব আছে, দ্যাট ইজ ওয়াই হবে না। নান কেন হবে না? কারণ দুটো এখানে স্পেসিফাই করে দিয়েছে। আইদার কেন হবে না? কারণ এখানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে। সো আইদার তো কন্ট্রাস্ট বোঝাচ্ছে না, এখানে আমার একটা নেগেটিভ ওয়ার্ড দরকার। এন্ড ফাইনালি থাকে নাইদার, এটাই হবে অ্যান্সার। আমরা জানি নাইদারের পরে আইদার, নাইদার, ওয়ান, ইচ, এভরি এই শব্দগুলোর পরবর্তীতে ভার্ব কি হয়? ভার্ব হয় হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, ফাহমিদ লিখেছো ভাই নাইদারের পরে ওয়াজ ওয়্যার যায় না? না, কখনোই না। খেয়াল করো, আরেকটা নিয়ম তেলে লিখে দে এখানে, আইদার, নাইদার, ইচ, এভরি এই শব্দগুলোর পরবর্তীতে তোমার যাই থাকুক না কেন, ভার্বটা কি হবে? ভার্বটা হবে তোমার সিঙ্গুলার। আমরা কি বলি? ইচ অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য গার্লস, আইদার অফ দ্য বয়েজ, নাইদার অফ দ্য বয়েজ এদের পরবর্তীতে সবসময় কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। আর বোথ, সেভারাল, অল এদের পরবর্তীতে তোমার হয় হচ্ছে প্লুরাল ভার্ব। তো নাইদার সিঙ্গুলারকেই নিবে, সেই জন্য অ্যান্সার হবে নাইদার অফ দেম ওয়াজ ফ্রেশ। ঠিক আছে,
ভাই এভরিওয়ান এভরিথিং থাকলে কি সিঙ্গুলার হয়? হ্যাঁ, এভরিওয়ান এভরিথিং থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু তাদের বদলে যদি তুমি কোনো প্রোনাউন বসাতে চাও সেই প্রোনাউনটা আবার কিন্তু প্লুরাল হয়ে যায়। খেয়াল করে দেখো তো, আমাদের মনে আছে না আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় কি লিখতাম? এভরিবডি হেট লিখতাম নাকি হেটস লিখতাম? এভরিবডি হেটস আ লায়ার, কোনটা লিখতাম বলো তো ভাইয়া? পুরা এভরিবডি হেটস আ লায়ার লিখতাম। তাহলে বুঝতেই পারছো। কিন্তু এর বদলে যখন আমরা প্রোনাউন বসাই, কোন প্রোনাউন বসাতাম আমরা বলো তো? ট্যাগ কোয়েশ্চেনে হি লিখতাম, শি লিখতাম নাকি লিখতাম বলো? দে লিখতাম। ভেরি গুড। তখন ভার্বটা কি হয়ে যেত? তখন ভার্বটা হয়ে যেত হচ্ছে ডোন্ট দে। তাহলে দেখো প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক একটা আরেকটার সাথে লিঙ্কড। যেমনটা কানেক্টরস লিঙ্ক করে, তেমনি আমাদের প্রত্যেকটা ক্লাস একটা ক্লাস আরেকটা ক্লাসকে লিঙ্ক করে। তাহলে এভরিবডি এভরিথিং এদের পরবর্তীতে ভার্বটা হয় সিঙ্গুলার, বাট এদের বদলে যদি কোনো প্রোনাউন বসাও তাহলে সেক্ষেত্রে আমরা দে বসাবো। ওকে, we love each other, okay, we hate liar, all hate liar, হ্যাঁ all hate a liar হবে, we love each other। হ্যাঁ ওকে অর্ক, তোমার এখানে তো ভুল দেখছি না আমি কোনো। ঠিক আছে, ওকে। ভাইয়া এখানে যদি ওয়ান দেই তাইলে হবে না? হ্যাঁ ওয়ান দিলেও হতে পারে, সমস্যা নাই। ওকে, ওয়ান অফ দেম ওয়াজ ফ্রেশ। এখানে সাধারণত ওয়ান দিলেও তোমার অর্থটা ঠিক থাকছে না, আইদারের মতোই হয়ে যাচ্ছে। যদি অ্যান্ড থাকতো তাহলে ওয়ান দিতাম। এই সাইডে তোমার একটা অ্যাফিরমেটিভ স্টেটমেন্ট, এই সাইডে একটা নেগেটিভ স্টেটমেন্টের দরকার আছে, এই জন্যই কিন্তু বাট বসছে। এত কষ্ট করে প্রথমে এই উদাহরণটা বুঝালাম এই জন্যই, যাতে তোমরা কন্ট্রাস্টের ব্যাপারটা বোঝো। এইখানে যদি অ্যান্ড থাকতো তাহলে অ্যান্সার কি হইতো বলো? ওয়ান থাকলেও হইতো এখানে। ঠিক আছে, যদি এখানে অ্যান্ড থাকতো তাহলে ওয়ান থাকলেও হইতো, আইদার থাকলেও হইতো, দুইটার যে কোনোটা হইতো। কিন্তু এখানে যেহেতু অ্যান্ড না থেকে বাট আছে, দ্যাট ইজ ওয়াই আমাকে এখানে একটা নেগেটিভ স্টেটমেন্ট আনতেই হবে। দেখো বুঝছো কি না আপু ভাইরা? যারা যারা বুঝছো একটু চ্যাট বক্সে জানায় দাও বিষয়টা নিয়ে। ওকে, যদি বুঝে থাকো খুবই ভালো, আর যদি কনফিউশন থাকে মনের মধ্যে একটু রেখে দাও, আমরা হচ্ছে ব্রেক টাইমে তোমাদেরকে এটা নিয়ে আরো আলোচনা করব। ঠিক আছে, তোমাদের যত প্রশ্ন উত্তর আছে দেওয়ার চেষ্টা করব। তাইলে পরের পোলে চলে যাচ্ছি, আজকে এরকম পোল দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। দেখো পোল নাম্বার 2, পোল নাম্বার 2 অন ইউর স্ক্রিন। জিয়াদ লিখেছো এক পোলের পেছনে সো মাচ টাইম। হ্যাঁ আজকে পুরোটা ক্লাস পোলের উপরে। কারো কোনো প্রবলেম আছে যদি পোল দিয়ে পড়ি আমরা? আজকে কোনো নিয়ম নাই, পোল দিয়ে আমরা অ্যান্সার করব সবগুলো। কারো তো সমস্যা থাকার কথা না যদি আমরা পোল দিয়ে বুঝতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝাটাই মেইন কথা, যেভাবে হোক। এ বি সি তিনটাই তো হয়। আচ্ছা ভাইয়া, ডেলিকেট মানে কি? ডেলিকেট মানে বলে দিলে তো এটা অর্ধেক উত্তর হয়েই গেল ভাইয়া। আমাকে কি পরীক্ষার হলে পাবা যে বাবলা ভাইকে একটু ফোন দেই, জিজ্ঞেস করে নেই যে ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসছে ডেলিকেট, ডেলিকেটের মানেটা কি? বলবো, সমস্যা নেই, আগে পুরো অ্যান্সারটা করো। হ্যাঁ অনেকেই হচ্ছে, হ্যাঁ আমি গুগলে দেখে নিলাম। বাহ, এ বয়স থেকেই খুব ভালো ভালো স্ট্র্যাটেজি শিখছো তোমরা। টাইম ইজ আপ। প্রথম কথা, প্রশ্ন কি ছিল? স্পাইডার ওয়েবস আর ডেলিকেট ড্যাশ ভেরি স্ট্রং। অনেকেই কারেক্ট অ্যান্সার করেছো, জেনে হোক না জেনে হোক। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি এখানে অ্যান্সার এ বি দুটোই হবে। যারা এ অ্যান্সার করেছো তাদেরও কারেক্ট, যারা বি অ্যান্সার করেছো তাদেরটাও কারেক্ট। ঠিক আছে, ডেলিকেট মানে কি? নমনীয়। স্পাইডার ওয়েবস মানে কি? মাকড়সার জাল। তারা নমনীয় কিন্তু বেশ শক্ত। বুঝতে পেরেছো? নমনীয় আবার শক্ত কি মানে? তাদেরকে তুমি চাইলে ভাঁজ করতে পারবা, চাইলে রোল করতে পারবা, কিন্তু ছিটতে গেলে কিন্তু একটু বেগ পেতে হবে, অত সহজে ছেড়ে না। দেখবা ওটার উপরে কিন্তু মাকড়সা মাঝে মাঝে বাউন্স খায়, তো মাকড়সার ভারে কিন্তু কখনো ছিঁড়ে যায় না। ঠিক আছে, কিন্তু বাউন্স যে হয়, এই বাউন্স হওয়ার যে তার ক্যাপাবিলিটিটা, এটাকে আমরা বলি হচ্ছে ডেলিকেট। আর স্ট্রং কেন? ছিঁড়ে যে যাচ্ছে না এটা। তাহলে বলো, এই স্টেটমেন্টের ভেতরে তোমার মিল আছে নাকি অমিল আছে? কোনটা মিল নাকি অমিল কোনটা আছে আমাকে একটু বলো তো আপু ভাইয়েরা, ডেলিকেট আর স্ট্রং এর ভেতরে? হ্যাঁ বলো। হ্যাঁ ভেরি গুড, এখানে কি আছে? অমিল আছে। অমিল মানে কি? কন্ট্রাস্ট। তাহলে এখন কোনোভাবে কি আমি চাইলে এটাকে অ্যান্ড বসাইতে পারবো না? এদের ভিতরে সিমিলারিটি নাই, ডিসিমিলারিটি আছে, একজন বলেছো। তাহলে এখানে আমরা অ্যান্ড শব্দটাকে বসাতে পারবো না। কাকে বসাতে পারবো না? অ্যান্ড কে বসাতে পারবো না। বাকি থাকে কে? ইয়েট, বাট, হাউএভার।
তোমরা এখন বলো ইয়েট বাট এরা কম্পাউন্ড সেন্টেন্সে বসে নাকি কমপ্লেক্স সেন্টেন্সে বসে বলো? কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? ভেরি গুড, কম্পাউন্ড সেন্টেন্স। হাউএভার কোন সেন্টেন্সে বসে, কমপ্লেক্সে বসে নাকি কম্পাউন্ডে বসে বলো? হাউএভার বসে কমপ্লেক্সে। এখন আমার যদি কম্পাউন্ড সেন্টেন্স হতে হয় তাহলে ভার্ব কয়টা লাগবে? দুটো ফাইনাইট ভার্ব। সাবজেক্ট কয়টা লাগবে? দুটো সাবজেক্ট লাগবে। কমপ্লেক্স হতে গেলেও সেম। কিন্তু আমরা দেখেছি হি ইজ পোর বাট অনেস্ট, কিন্তু কিংবা আই ওয়াজ ইল অ্যান্ড কুডেন্ট গো টু স্কুল। তাইলে সাবজেক্ট এবং ভার্বকে কমন নেওয়া যায় না? ইয়েস নো লিখে বলো যে ইয়েস নো লিখে জানাও সাবজেক্ট এবং ভার্বকে কি আমরা কমন নিতে পারি কিনা? পারি। আমরা কি কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব কখনো কমন নিয়েছি? একটু বলো তো, আমাকে বলো, আমরা কি কখনো কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট ভার্বকে কমন নিয়েছি কিনা কখনো? তাহলে এখন বলো আপু ভাইয়েরা যারা হাউএভার অ্যান্সার করছিল, আমরা কখনোই, আমার দেখা মতে আমি যতদিন পড়াইছি, কখনোই কমপ্লেক্স সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট ভার্ব কমন নেই নাই। হাউএভার যেহেতু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এরপরে অবশ্যই তোমার কি দরকার? একটা ক্লজ দরকার, সেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। তো মনের ভিতরে এখন যদি ধরে রাখো যে এটা কমন নিছি, তাহলে ভুল করছো, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনো সাবজেক্ট ভার্বকে কমন নিতে পারে না। সেটা কে পারে? তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো পারে। তাহলে এখন তোমরাই বলো আপু ভাইরা, হাউএভার যে হবে না, এন্ড যে হবে না, এটা বুঝছি কিনা? তাহলে বাকি থাকে কি? ইয়েট মানে কি? ইয়েট মানে তবুও, বাট মানে কিন্তু। তাহলে এ বি দুটোই উত্তর হতে পারে। দেখো বুঝছি কিনা? ইয়েট বাট দুটোই হতে পারে, কারণ এটা একটা কম্পাউন্ড বাক্য। তারপরে এখানেও আর্টটাকে, স্পাইডার ওয়েবসটাকে কমন নেওয়া হয়েছে। কারো মনে কনফিউশন? তো আমি কারো মনে কনফিউশন রেখে পরের টপিকে যেতে চাচ্ছি না। বুঝতে পেরেছো? সামিয়া লিখছো বাট হবে না, কেন বাট হবে না? সামিয়া একটু বলবা কেন বাট হবে না? একজন লিখছো ভাই ক্রিস্টাল ক্লিয়ার। ভাইয়া ইয়েট মানে হচ্ছে তবুও, বাট মানে কিন্তু। ঠিক আছে, বাট কেন হবে না আমাকে বলো? এটা কন্ট্রাস্ট বুঝাইছে, কন্ট্রাস্ট বুঝাইতে আমরা ইয়েট ব্যবহার করতে পারি, বাট ব্যবহার করতে পারি, তাতে সমস্যা কোথায় বলো? স্পাইডার ওয়েবস আর ডেলিকেট বাট দে আর ভেরি স্ট্রং, বলা যায় কি যায় না? এভাবে ভেঙে ভেঙে লিখবা, স্পাইডার ওয়েবস আর ডেলিকেট বাট দে আর ভেরি স্ট্রং। লেখা যায় কি যায় না? এটা কি জায়েজ নাকি না জায়েজ? কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট মানে অমিল, এই যে লিখে দিচ্ছি, বলো এটা কি লেখা যায়? কন্ট্রাস্ট মানে অমিল, ডিসিমিলারিটি, লেখা যায়। তাহলে এইভাবে যদি লেখা যায়, এখানে আর্টটাকে তো কমন নিয়ে নিচ্ছে, আর দে কাকে বুঝাচ্ছে? স্পাইডার ওয়েবকে বুঝাচ্ছে। তাহলে এটা শুরুতে চলে গেছে, কমন নেওয়ার পর কি থাকলো? স্পাইডার ওয়েবস আর ডেলিকেট বাট ভেরি স্ট্রং। তাহলে কিন্তু এটা জায়েজ আছে, হালাল আছে, এটা লেখা তোমার হারাম না। এটা লিখতে পারবা, টিচার নাম্বার দিবে। সেম ভাবে তুমি ইয়েট কে লিখতে পারো, ঠিক আছে? কিন্তু হাউএভার কে তোমার বিস্তারিত আকারেই লিখতে হবে, এটাকে সংক্ষেপে লিখতে পারি না আমরা। এই জন্য হাউএভারটা অ্যান্সার হবে না। ঠিক আছে ভাই, হাউএভার কেন হবে না এটা ব্যাখ্যা দিয়েছি। হাউএভারের পরে ক্লজের দরকার হয়, কিন্তু এখানে কোনো পরবর্তীতে ক্লজ নাই। আর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সাবজেক্ট ভার্বকে কমন নিতে পারি না, যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নিতে পারি। এই জন্য হাউএভার হবে না। যেহেতু বৈপরীত্য বা অমিল বুঝাচ্ছে, তাই অ্যান্ডও হতে পারে না, ইয়েট বা বাট দুটোর যে কোনোটা হতে পারে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, হাউএভার দে আর ভেরি স্ট্রং, দেখো এটা হতে পারতো, স্পাইডার ওয়েবস আর ডেলিকেট ফুল স্টপ, হাউএভার দিয়ে তুমি যদি এখানে দে আর লেখা থাকতো তাইলে কিন্তু হতে পারতো হাউএভার দে আর ভেরি স্ট্রং, তখন হাউএভার হতে পারতো। ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া একটা পোলে এত টাইম কেন নষ্ট করছেন? দেখো আমরা দুটো পোল পড়ছি, কিন্তু কানেক্টরস কতগুলো শিখছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল আটটা কিন্তু কানেক্টরস এর ব্যবহার আমরা শিখে গেলাম ইতিমধ্যে। তাহলে তোমরা বুঝতেও পারবা না যে একটা পোলের ভেতরে ঠিক কতগুলো ইনফরমেশন তোমাদের মাথায় ঢুকে যাচ্ছে। তাহলে হাউএভার কখন ব্যবহার করব? সম্পূর্ণ স্বাধীন একটা ক্লজ থাকতে হবে, আলাদা ক্লজ থাকতে হবে। সেটা সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, সেটা ফুল স্টপের পরে নতুন করে শুরু হওয়া আরেকটা ক্লজও হতে পারে। সেক্ষেত্রে আমরা হাউএভারের ব্যবহারটা করতে পারবো। কিন্তু যেহেতু এখানে দুটো ক্লজকে একটার মাঝখানে ঢুকাই দিচ্ছে, 2 in 1, আমরা কমন নিয়ে নিয়েছি শুরুতেই, তাই এখানে আমার অবশ্যই এটাকে কম্পাউন্ড সেন্টেন্সেই রাখতে হবে। ইয়েট বাট ছাড়া আমরা অন্য কোনো কিছু এখানে বসাতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু পরে 3 নাম্বার পোলে চলে যাই। দেখি পোল নাম্বার 3 অন ইউর স্ক্রিন। এটা খুবই সহজ। ইকবাল ওয়াজ অ্যান অরফান ড্যাশ দ্য টিচার লাভড ভেরি মাচ।
হ্যাঁ ফাহমিদ, হয় এটা। মানে আমরা পোলে একটু আগে যে বাক্যটা লিখেছিলাম সেটাকে এই সংক্ষেপে এভাবে লিখে থাকি। হাউএভার কি সবসময় সেন্টেন্সের ফার্স্টেই বসে? সাধারণত। হ্যাঁ, লাস্টেটা ডি নাম্বার হবে, ওটা একটু দেখে নিও, লাস্টেটা ডি নাম্বার হবে। অরফান মানে কি? যার বাবা মা নাই, এতিম। লাস্ট 5 সেকেন্ডস, কুইক সবাই। টাইম ইজ আপ। দেখো, অ্যান্সার হবে ডি নাম্বারটা, হুম। 69% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করেছো, 31%-এর ভুল। যাক, তাও অনেকে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্সার কি হবে? ইকবাল ওয়াজ অ্যান অরফান ড্যাশ দ্য টিচার লাভড ভেরি মাচ। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে হোম। হোম কেন? তোমরা জানো যে প্রোনাউনের 3টা ভাগ থাকে। একটাকে আমরা বলি পার্সোনাল প্রোনাউনের 3টা ভাগ থাকে। একটাকে আমরা বলি সাবজেক্টিভ ফর্ম, একটাকে আমরা বলি অবজেক্টিভ ফর্ম, আরেকটাকে বলি আমরা পজেসিভ ফর্ম। সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজেসিভ এই প্রোনাউনগুলো থেকেও কিন্তু তোমার কানেক্টরসে প্রশ্ন আসে। সাবজেক্টিভ কোনগুলো? আই, ইউ, উই, হি, শি, দে, এদেরকে আমরা বলি সাবজেক্টিভ। অবজেক্টিভ কোনগুলো? মি, ইউ, আস, হিম, হার, দেম। পজিটিভ কোনগুলো? মাই হতে পারে, মাইন হতে পারে, ইয়োর হতে পারে, ইয়োর্স হতে পারে তোমার পজিটিভ ফর্ম। এখানে উই, আস, আওয়ার হতে পারে, আওয়ার্স হতে পারে। এখানে সাধারণত হিজ হয়, এখানে হারও হয়, হার্সও হয়, দুটোই। এখানে দেয়ার, দেয়ার্স, দুটোই। তেমনি এখানে হু শব্দটা কিন্তু একটা সাবজেক্টিভ ফর্ম। কি ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। এটার অবজেক্টিভ ফর্ম কি? হুম। এটার পজিটিভ ফর্ম কি? হুজ। তাহলে খেয়াল করে দেখো, হু এবং দ্যাট দুটোই বসে একটা বাক্যের সাবজেক্ট হিসেবে। তো কোনটা বাক্যের সাবজেক্ট, কোনটা অবজেক্ট, এটা বের করার একটা উপায় আছে। তোমাদেরকে মনে হয় বলেছি এর আগে শুরুর দিককার ক্লাসে, যে একটা বাক্যে ঠিক যতগুলো সাবজেক্ট থাকে ঠিক ততগুলো ভার্ব থাকে, তাই না? বাক্যে যদি তুমি ভার্বের সংখ্যা গোনো আর সাবজেক্টের সংখ্যা গোনো, তাহলে কিন্তু বের করতে পারবা যে কোনটা সাবজেক্ট নাকি অবজেক্ট। যেমন দেখো, এখানে একটা ভার্ব আছে, তাইলে এই ভার্বের জন্য সাবজেক্টটাকে ইকবাল, তাইলে এটাই কাটাকাটি। তেমনি দেখো, লাভড আর একটা ভার্ব, তার সাথে একটা টিচার আছে, তাইলে সাবজেক্ট ভার্বে কাটাকাটি। বাক্যে কি আর কোনো ভার্ব আছে? বলো। ওয়াজ আর লাভ ছাড়া আর কোনো ভার্ব আছে? না, আর কোনো কিন্তু ভার্ব নাই। তার মানে এই যে গ্যাপ, এখানে আমি কোনোভাবেই একটা সাবজেক্টকে বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? একটা সাবজেক্টকে বসালেই তাকে খাওয়াইতে পড়াইতে হবে, তাকে পালতে হবে। আর সাবজেক্টে খাওয়াইতে পড়াইতে কিসের দরকার হয়? ভার্বের দরকার হয়, ঠিক আছে? যেমন তুমি হাঁস, মুরগি, গরু, ছাগল যাই পালো না কেন, তার তো নির্দিষ্ট খাবার দরকার হয়। তেমনি একটা বাক্যে যদি তুমি সাবজেক্টকে পালতে চাও, তাকে খাইতে দিতে হবে, সেই খাবারটা হচ্ছে ভার্ব। তো এখানে আমি সাবজেক্টকে বসাইতে পারবো না, তাহলে কি বসাইতে হবে আমাকে? অবশ্যই কোনো অবজেক্ট বসাইতে হবে। ভাই পজিটিভ কখন বসাই? যখন আমরা ওনারশিপ কিংবা মালিকানা বুঝাই, যেমন মাই কার, মাই পেন। এখানে তো তার কিছু বুঝাচ্ছে না, তাই না? তো এখানে পজিটিভ ফর্মটাও বসবে না, সাবজেক্ট হু দ্যাটও বসছে না, বাকি থাকে কি? হুম থাকে। তো চোখ বন্ধ করে হুম হয়ে যাবে এখানে অ্যান্সার। কথা কি বুঝতে পেরেছি? বলো। দেখো, এটার অ্যান্সার যে হুম হবে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন কিন্তু থাকার কথা না, খুবই সহজ একটা পোল। ইকবাল ওয়াজ অ্যান অরফান হুম দ্য টিচার লাভড ভেরি মাচ। ওকে, তাহলে দেখি একটু সামনের দিকে চলে যাই, আরেকটা পোল। এই পোলটার পরবর্তীতে তোমাদের কিছু রুলস পড়াবো। হি রিপ্লাইড অ্যাজ ইফ, এটাও খুব সহজ একটা পোল। দেখি কে কে অ্যান্সার করতে পারো, সবাই কুইক। হুজ কেন হবে না? হুজের পরবর্তীতে আমি যদি বলি ইয়োর, ইয়োর দিয়ে কোনো বাক্য শুরু করতে পারবো না, ইয়োর দিয়ে কোনো বাক্য শেষ করতে পারবো না। কি বলতে হবে? ইয়োর পেন, ইয়োর বুক, ইয়োর মোবাইল, ইয়োর ফাদার, ইয়োর মাদার, ইয়োর টিচার। ঠিক আছে? তার মানে আমাদের কি দরকার হয়? পজিটিভ ফর্মের পরে সবসময় একটা নাউনের দরকার হয়। কিন্তু এর আগের প্রশ্নটাতে দেখো, এখানে কিন্তু নাউনের আগে একটা আর্টিকেল দেয়া আছে,
তাই আমরা এখানে চাইলেও পজিটিভ ফর্ম বসাতে পারি না। আমরা কখনো বলি মাই দা কার, মাই দা টিচার, আওয়ার দা টিচার, বলি কখনো? বলি না তো, এই জন্য পজিটিভ ফর্ম এখানে হতে পারে না। সবাই দ্রুত অ্যান্সার করো, লাস্ট 5 সেকেন্ডস। সহজ পোল ভাবছিলাম সবাই পারবা, দেখতেছি তো না, হতাশাজনক ব্যাপার স্যাপার। টাইম ইজ আপ। মাত্র 37% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করেছো, অনলি 38%। বাকি 62% স্টুডেন্টের উত্তরটা ভুল। দেখো ভুলটা কোথায় করেছে আপু ভাইয়ারা? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই দুইটা লিঙ্কার যদি কোনো বাক্যে বসে তাইলে তারা একটা প্রিজমের মতো আচরণ করে। কিসের মতো? একটা প্রিজম। আমরা সায়েন্সে প্রিজমের কথা পড়ছি না, যে আলোক রশ্মি একভাবে ঢুকবে, বের হওয়ার সময় ধরো আরেকভাবে বের হয়ে গেল, কথার কথা। তো অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি আমাদের কখনো প্রেজেন্ট টেন্স বসে, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, সেটা বের হবে কি হয়ে? সেটা বের হবে হচ্ছে তোমার পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে। আর অ্যাজ ইফ অ্যাজ দোর ভেতর দিয়ে যদি দেখো কোনো পাস্ট ইনডেফিনিট টেন্স প্রবেশ করেছে, তাহলে সেটা বের হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। এখন দেখো এখানে কোন টেন্স আছে, প্রেজেন্ট নাকি পাস্ট ইনডেফিনিট? অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স আছে এখানে। তাহলে পরেরটা কি হবে? চোখ বন্ধ করে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে নিউ কি পাস্ট পারফেক্ট না এটা পাস্ট ইনডেফিনিট? ভুল। প্রেজেন্ট তো আরো আগেই বাদ, নন তো কোনো ভার্বই হইলো না, এটা এটা একটা নন ফাইনাইট ভার্ব। বাকি থাকে কি? ডি নাম্বার, হ্যাড নোন হবে হচ্ছে অ্যান্সার। কি হবে? হ্যাড নোন। আমরা কখন নিউ দিতাম? যদি বলতাম হি রিপ্লাইজ, হি রিপ্লাইজ অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তখন তোমার এটা হইতো অ্যান্সার। ঠিক আছে, যে এখানে দেখো প্রেজেন্ট টেন্স আছে, মাঝখানে অ্যাজ ইফ, পরেরটা পাস্ট ইনডেফিনিট। এখানে শুরুই হয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে, মাঝখানে অ্যাজ ইফ আছে, পরেরটা চোখ বন্ধ করে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? এইটা হ্যাঁ বড় হাতের দেই নাই, মানে ভুলে টাইপিং মিস্টেকের কারণে বড় হাতের হয়ে গেছে আপু ভাইয়েরা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে, তাহলে সামনের দিকে চলে যাই। একজন লিখেছো ভাইয়া আরেকবার প্লিজ, এইটা আবার আরেকবার বলার কি আছে বুঝলাম না তো। ভাইয়া ওয়্যার কখন হবে? এখানে যদি বি ভার্ব দেওয়ার দরকার থাকতো, দেখো আমরা যদি উইশ বসাই, অথবা খেয়াল করো আমি এর সাথে আরেকটা নিয়ম তোমাদেরকে দেখাই দেই, কিন্তু না না এটা নেক্সট ক্লাসে দেখানো হবে, আজকে দেখাচ্ছি না, জাস্ট এইটা খেয়াল করো। তোমরা আমাকে একটু অ্যান্সার করো, হি টক্স, আমি বলেই দিচ্ছি তোমাদেরকে অর্ধেকটা, হি টক্স অ্যাজ ইফ, সে একজন পাগল। তাহলে পরের অংশটা কি করতে বলো? হি টক্স অ্যাজ ইফ সে একজন পাগল। আমি অর্ধেক ইংলিশ বলেছি, অর্ধেক বাংলা বলেছি। তাহলে বলো পরের অংশে আমরা কি করব? আচ্ছা তোমাদের বেশিরভাগের কথা হচ্ছে এটা অ্যান্সার হবে হি ওয়াজ দ্য ম্যাড। আচ্ছা, হি ওয়াজ ম্যাড। তাহলে আমাকে একটু বলো হি টকড অ্যাজ ইফ, এটার অ্যান্সার কি করবা তোমরা? বলো এটা কি হবে? হি টকড অ্যাজ ইফ, তাইলে কি হবে? হি হ্যাড ম্যাড। বাহ, মানে মাশাআল্লাহ, তোমাদের কথাবার্তাগুলো শুনে আমার মানে জীবনে আমার আর কিচ্ছু দরকার হয় না, বিনোদন এখান থেকেই। হি হ্যাড ম্যাড এটার মানে কি? আমাকে কেউ বলো তো, যে হি হ্যাড ম্যাড এই বাক্যটার মানে কি? আমাকে কেউ একজন বলে একটু আলোকিত করো। এই বাক্যের মানে জানো না? তার একটা পাগল ছিল। বুঝতে পেরেছো? মনে করো আমাদের ক্লাসে দু একজন পাগল আছে, তাইলে কি বলবো? উই হ্যাড ম্যাডস। তার মানে কি? তার একটা পাগল ছিল, কিন্তু সে নিজে পাগল সেটা না, তার একটা পাগল ছিল। তাহলে এটা অ্যান্সার কি হবে? হি হ্যাড বিন ম্যাড হবে। এটা অনেকেই পেরেছো, ভেরি গুড। হি হ্যাড বিন ম্যাড হয়ে যাবে এটার অ্যান্সার, ভেরি গুড। সে পাগল। সে এমন ভাবে কথা বললো যেন সে পাগল। কিন্তু মজার কথা, যখন তুমি টক্স অ্যাজ ইফ বলো, অর্থাৎ প্রেজেন্ট টেন্স তোমার প্রিজম দিয়ে প্রবেশ করলো অ্যাজ ইফ এর, এর পরবর্তী বি ভার্ব গুলো তোমার ওয়্যার হয়ে যায়। অ্যান্সার কি হবে? হি ওয়্যার ম্যাড। ভাই এটা কেন হয় মাথায় রেখো, আই হোক, ইউ হোক, উই হোক, হি হোক, শি হোক, সাবজেক্ট যেটাই হোক না কেন, তোমার যদি আনরিয়াল পাস্ট বোঝায়, কি বোঝায়? আনরিয়াল পাস্ট, তাহলে সেক্ষেত্রে আমরা বি ভার্বকে কি করে দেই? বি ভার্বকে আমরা ওয়্যার বানাই দেই। আনরিয়াল পাস্ট মানে কি? সে কি আসলেই পাগল?
সে এমন ভাবে কথা বললো যেন সে পাগল, সে তো আসলে পাগল না। তার মানে বাক্য পড়ে আমাদেরকে বুঝতে হবে অ্যাজ ইফ বিষয়টাই হচ্ছে তোমার একটা কল্পনার মতো বিষয়, যে সে এমন ভাবে কথা বললো যেন সে সব জানে। আসলে তো সে সব জানে না। যদি সে সব জানতো তাহলে আমরা অ্যাজ ইফ ব্যবহার করতে পারতাম না, ঠিক আছে, অন্য কিছু ব্যবহার করতাম। তার মানে এটাকে আমরা ধরে নিচ্ছি যে সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, সে এমন ভাবে কথা বললো যেন সে পাগল। ঠিক আছে, তাইলে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন হবে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। কিন্তু যখন আমরা অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স থাকবে, এর পরবর্তীতে যদি বি ভার্ব বসাইতে যাই, তাইলে ওয়াজ, ওয়্যার, এগুলোতে কোনো ঝাই ঝামেলা যাব না। সাবজেক্ট যেটাই হোক না কেন চোখ বন্ধ করে অ্যান্সারটা হবে ওয়্যার। তাহলে এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভাইয়া এ হবে না ভাইয়া, হ্যাঁ এ দিতে পারো, হি ওয়্যার আ ম্যাড, হি ওয়্যার ম্যাড, এটাতে কোনো পার্থক্য নাই। সে পাগল ছিল, সে একজন পাগল ছিল, এটার ভিতরে ফান্ডামেন্টাল কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? ওকে, যদি বুঝো না ভাইয়া এই ধরনের বাক্যগুলোর আগে কখনো পাস্ট পারফেক্ট বসে না, তাইলে সামনের দিকে চলে যাই। আরেকটা পোল আছে, এটা নিয়ে একটু পরে অ্যান্সার করব। তার আগে দেখো অনেক কানেক্টরস আছে, কানেক্টরস গুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি, চলো। প্রথম কথা, বিকজ কখন বসে? বিকজ তখনই বসে যখন আমরা কোনো একটা কারণ বুঝাই। কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন থাকলে আমরা বিকজ শব্দটাকে ইউজ করে থাকি। আনলেস কখন বসে? হু, ওয়্যার, আনলেস, এগুলো প্রত্যেকটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো এখানে দেখো বাট, ইয়েট, স্টিল, অলদো, দো, ইভেন ইফ, ওয়্যারএস, এই শব্দগুলো কি লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। ওয়্যারএস মানে কি? ওয়্যারএসকে আমরা অন দা আদার হ্যান্ড দিয়ে লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে ট্রাই করি এরকম আর কোনো শব্দ আছে কিনা সেটা তোমাদেরকে একটু লিখে দেওয়ার জন্য। তাইলে এখানে আমরা ওয়্যারএস যখন ব্যবহার করি তখন আমরা অন দা আদার হ্যান্ড ব্যবহার করতে পারবো, আমরা চাইলে অন দা কন্ট্রারি ব্যবহার করতে পারবো, আমরা চাইলে হচ্ছে এরকম অনেক শব্দ ব্যবহার করতে পারি। হ্যাঁ লাবিব, এটাই বললাম, অন দা কন্ট্রারি। তো তোমরা এখন একটা একটা করে বলো যে ওয়্যারএস এর বদলে আমরা আর কি ব্যবহার করতে পারি, বলো দেখি কার মাথায় কি আইডিয়া আছে। না, আদার্স হবে না। ওয়াইল হতে পারে, ভেরি গুড, ভেরি গুড। কে লিখছো এটা? সামিয়া, থ্যাংক ইউ সো মাচ। এখানে ওয়াইল হতে পারে, ভেরি গুড। হ্যাঁ, অন দা কন্ট্রাস্ট না, অন দা কন্ট্রারি বলি আমরা, না। আচ্ছা, ওয়্যারএস বাট ব্যবহার করা যায়, হ্যাঁ ঠিক আছে, ক্ষেত্র বিশেষে আমরা এক্ষেত্রে বাট ব্যবহার করতে পারি। হ্যাঁ, অন দা আদার হ্যান্ড, এটা অন দা আদার হ্যান্ড হবে। অন দা আদার সাইড হতে পারে, ভেরি গুড, অন দা আদার সাইড হতে পারে। আর কিছু আপু ভাইরা বলো তোমরাই, অন দা আদার সাইড হতে পারে, অন দা আদার হ্যান্ড হতে পারে, অন দা কন্ট্রারি হতে পারে, ওয়াইল হতে পারে, বাট হতে পারে। না, অ্যাজ হবে না, এখানে অ্যাজ হবে না, সিন্স তো হবে না, না বিসাইডস হবে না, ইয়েট হবে না, রাদার হবে না। দো অলদো ক্ষেত্র বিশেষে ব্যবহার করা যায়। মিনওয়াইল হবে না, কনসিডারিং দ্যাট হবে না, হোয়াট ইফ হবে না, ডিফারেন্টলি হ্যাঁ হতে পারে, অন দ্য অপোজিট, ভেরি গুড, অন দ্য অপোজিট হতে পারে, অ্যাজ ইফ হবে না। দেখো ইয়েট কেন হবে না সেটার ব্যাখ্যা করছি, অনেকে অ্যান্সার করেছো, ধন্যবাদ। তো আমাকে বলো যে এখানে ইয়েটটা দিব না এই কারণে যে একটা যে তার কারো ভাই যদি রিচ হয়, তার আরেকজন ভাইয়েরও গরিব হতে হবে এরকম তো কোনো সম্পর্ক নাই। ইয়েট আমরা তখন ব্যবহার করি তবুও অর্থে, তার ভাই অনেক বড় লোক তবুও তার ভাই গরিব, তার মানে কি এর ভাই বড় লোক হইলে তার ভাইয়ের গরিব হওয়া যাবেই না, এরকম ব্যাপারটা। জাস্ট আমরা বৈপরীত্য বুঝাচ্ছি, কোনো রিলেশন বুঝাচ্ছি না, টোটালি আলাদা দুটো জিনিস, তার ভিতরে কোনো মিল নাই। এই জন্য আমরা বাট ব্যবহার করতে পারি এখানে, কিন্তু ইয়েট ব্যবহার করলে আমার কাছে মনে হয় এখানে পূর্ণাঙ্গ অর্থটা থাকে না। কারণ ইয়েট থাকা মানেই সেখানে একটা রিলেশনশিপ বুঝাচ্ছে, ঠিক আছে? যেমন কোনো জিনিস যদি নমনীয় হয় তার পক্ষে ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, কিন্তু স্ট্রং হওয়া মানে কি সেটা সত্ত্বেও তবুও সে স্ট্রং হয়েছে। কিন্তু তার ভাই বড় লোক, তার মানেই যে তার বড় লোক হইতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে? এই জন্য আমরা ইয়েটের ব্যবহারটা করতে পারবো না। ওকে, এখানে তাহলে দেখো ইভেন ইফ ইট রেইনস আই উইল স্টার্ট মাই জার্নি, তাহলে ইভেন ইফ এর জায়গা সে এককভাবেই ধরে রাখে, ঠিক আছে? ইভেন ইফ একটা কন্ডিশন, যদি বৃষ্টি নামেও তাও আমি আমার যাত্রা শুরু করব, ঠিক আছে? এখানে ইভেন ইফ থাকতে পারে। অলদো, দো, এরা তো একই অর্থ প্রকাশ করে। স্টিল, ইয়েট, দেখো দ্য ম্যান রান ফাস্ট ইয়েট হি কুড নট ক্যাচ দ্য বাস, তার মানে কি সে জোরে দৌড়েছে কেন? বাসটা ধরার জন্য, তবুও সে বাসটা ধরতে পারে নাই। এইখানে তুমি ইয়েট না দিয়ে বাট দিতে পারো। আর কি কি দিতে পারো? তুমি ইয়েট অথবা বাট এই দুইটা দিতে পারো, ঠিক আছে?
ভাইয়া ইভেন ইফ এর জায়গায় শুধু ইফ লেখা যাবে না? হ্যাঁ, ইফ ইট রেইস আই উইল স্টার্ট মাই জার্নি, সেটা দিতে পারো, বাক্য ভুল না। কিন্তু ইভেন ইফ দিয়ে যে বাক্যটা বুঝাইছে, শুধু ইফ দিয়ে কিন্তু ওই বাক্যটা বুঝাবে না। ভালো করে বুঝছো, দেখো, ইফ ইট রেইস আই উইল স্টার্ট মাই জার্নি, তার মানে কি, যদি বৃষ্টি শুরু হয় তাহলে আমি জার্নি শুরু করব, অর্থাৎ জার্নি শুরু করার একটা কন্ডিশন হচ্ছে বৃষ্টি হওয়া। কিন্তু এখানে সে বলতেছে মানে আমি যাবই যে কোনো মুহূর্তে, যদি বৃষ্টি নামে, রোদ ঝাপটা যাই হোক না কেন আমি বের হব। তার মানে ইফ দিলেও কারেক্ট, ইভেন ইফ দিলেও কারেক্ট, কিন্তু দুইটার মিনিং টোটালি আলাদা। তো মিনিং এর দিকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মিনিংটা যদি মাথায় থাকে তাইলে আমরা বুঝবো যে না, আসলে ঠিক আছে দুটো। তারপরে দেখো আমরা বাটের জায়গা যেখানে ছিলাম, বাটের এখানে তুমি দেখো, আওয়ার ওয়ার্ডস আর লিটল বাট আওয়ার হার্টস আর গ্রেট। ঠিক আছে, তার মানে কি, ওয়ার্ড শব্দের অর্থ কি, আমাদের ধন সম্পদ, আমাদের যত ওয়েলথ, সেগুলো, আমাদের ধন সম্পদ কম থাকতে পারে। ওই যে বাংলা মুভিতে হচ্ছে কিছু ডায়লগ দেয় না, যে চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা অনেক বড়। এক্স্যাক্টলি সেই শব্দটাকে আমরা ট্রান্সলেট করেছি এখানে, আওয়ার ওয়ার্ডস আর লিটল বাট আওয়ার হার্টস আর গ্রেট। বুঝছো কি না? তার মানে আমার মানে ধন সম্পদ, আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা কি, বিশাল বড়। তাইলে দুইটা কি বৈপরীত্য বুঝাচ্ছে না? হ্যাঁ, বৈপরীত্য বুঝাচ্ছে। তাইলে কি অ্যান্ড দিব নাকি বাট দিব? বাট দিব। হ্যাঁ, এখানে ওয়ার্ডসে তুমি অ্যাসেট বলতে পারো, ওয়েলথ বলতে পারো, এরকম অনেক শব্দ এখানে ব্যবহার করতে পারো। ঠিক আছে ভাইয়া, বাংলা সিনেমাও দেখেন। ভাইয়া বাংলা সিনেমা দেখুক আর না দেখুক, এই ডায়লগটা বাংলাদেশে বসবাস করছে তারপরে শুনে নাই এমন কোন বাংলাদেশি কিংবা বাঙালি আছে যে জীবনে এই কথাটা শুনে নাই? শুনছে জীবনে কোনো না কোনো সময়। সো বাংলা সিনেমা দেখার দরকার হয় না। আর বাংলা সিনেমা দেখলেও খারাপ কোথায়? বাংলা সিনেমা কি খারাপ? বাংলা সিনেমা কি ভালো না? বাংলা সিনেমাও যথেষ্ট ভালো। কেউ যদি দেখে তাহলে তার প্রশংসা করা উচিত, তাই না? একজন লিখছো, ভাই আমি ফার্স্ট শুনলাম, বাহ। তোমরা হচ্ছে এমন এমন সৃষ্টি, এমন এমন ক্রিয়েচার যাদেরকে জাদুঘরে রাখা উচিত। ঠিক আছে, জাদুঘরে তোমাদেরকে মমি করে রেখে নিচে লেখা উচিত যে এই সকল ক্রিয়েচার তারা জীবনে কোনোদিন বাংলা সিনেমার অমুক ডায়লগটা শুনে নাই। তো মিউজিয়ামে রাখার ব্যবস্থা করতে হবে তোমাদেরকে, একটা অ্যাপ্লিকেশন কইরো, ঠিক আছে, মিউজিয়ামে বরাবর, যে আমি এমন একটা প্রাণী যে কখনো বাংলা সিনেমার এই ডায়লগটা শুনি নাই। জাদুঘর তোমার বিষয়টা আমলে নিবে ইনশাল্লাহ। তাহলে গেল অনেক কথাবার্তা, দেখি তাহলে তারপরে সামনের দিকে কি আছে। টিল, আনটিল, ওয়েন, বিফোর, আফটার, while, since, as soon as long as whenever। ঠিক আছে, তাহলে হ্যাঁ হইছে ভাইয়ারা, এসব কথাবার্তা বাদ দাও, এখন ক্লাসে মনোযোগ দাও। আমরা যখন কোনো সময় কোনো সময় বুঝাই, তাইলে এই পুরো 2 নম্বরে যতগুলো ওয়ার্ড আছে এরা তোমার টাইমকে ইন্ডিকেট করে। টিল, আনটিল হতে পারে, ওয়েন, বিফোর হতে পারে, আফটার হতে পারে, while হতে পারে, সিন্স হতে পারে, as soon as হতে পারে, as long as হতে পারে, as, whenever, যে কোনোটা হতে পারে। তো সিন্সের ক্ষেত্রে মাথায় রাখবা আমাদের সার্টেইন কিছু নিয়ম আছে, ভালো করে খেয়াল করো। সিন্স দুটো অর্থে ব্যবহৃত হয়। সিন্সের অর্থ কয়টা? দুইটা। একটা সিন্স বসে হচ্ছে কারণ অর্থে, আরেকটা সময় বুঝাতে সিন্স বসে। তো দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। তোমার মিনিং আগে পড়তে হবে। সিন্স হি ইজ পোর, হি ক্যান নট অ্যাফোর্ড আ হাউস। তার মানে যেহেতু সে গরিব, এজন্য সে একটা বাসা অ্যাফোর্ড করতে পারে না। তাহলে দেখো দুই সাইডের টেন্স কি আলাদা নাকি সেম? টেন্স কিন্তু সেম থাকে। ঠিক আছে, তাইলে এখানে সিন্সটা কি বুঝিয়েছে? কারণ বা কজ বুঝিয়েছে। কিন্তু আমি যদি বলি উই লিভ হিয়ার সিন্স মাই ফাদার রিটায়ার্ড, আমাকে বলো এখানে কি বুঝাইছে? এখানে কি কারণ বুঝাইছে নাকি সময় বুঝাইছে? কোনটা? আমরা এখানে থাকি কখন থেকে? আমার বাবা যখন থেকে রিটায়ার করেছে তখন থেকে, অর্থাৎ এখানে কিন্তু সময়ের আলোচনাটা আছে। এজন্য দেখো দুই সাইডে কি টেন্সটা সেম হয়েছে? টেন্সটা কিন্তু সেম হয় নাই, টোটালি উল্টে গেছে। এইখানে প্রেজেন্ট টেন্স আছে, এখানে হয়ে গেছে পাস্ট টেন্স। তুমি যদি এখানে এভাবে বলতা উই লিভড দেয়ার, এরপরে যদি বলো সিন্স, তখন অ্যান্সার কি হবে? মাই ফাদার হ্যাড রিটায়ার্ড। তাহলে পার্থক্যটা খুবই ভালো মতো বুঝছো, ঠিক আছে? সিন্স যখন কারণ অর্থে কিংবা কজ বুঝাবে তখন দুটো অংশে টেন্সটা সেম থাকবে। দুটো অংশে টেন্স কি থাকবে? সেম থাকবে।
যখন সিন্স তোমার নির্দিষ্ট সময় বোঝাবে যে কোন সময় থেকে শুরু হয়েছে, তখন এর আগের অংশ যদি তোমার প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। আর সিন্সের আগেরটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। কথা কি বুঝছো সবাই আপু ভাইয়েরা? হ্যাঁ, প্রিজমের মতো। তাইলে তোমার সময় বুঝাইলে তোমার টেন্স চেঞ্জ হবে, আর কারণ বুঝাইলে টেন্স সেম থাকবে। বুঝছে কিনা আপু ভাইয়েরা একটু জানাই দাও চ্যাট বক্সে। ওকে, খুব সহজ নিয়ম কিন্তু এগুলো, তাই না? তো আশা করছি কারো সমস্যা হওয়ার কথা না এখান থেকে, সবাই পারবা। তো আজান দিয়ে দিয়েছে, তোমরা শুনতেই পাচ্ছ। আমরা নামাজ এবং আজানের কিছুক্ষণ ব্রেক দেই। তোমরা নামাজ পড়ে আহ, একটু চা পানি খেয়ে আসতে পারো। ব্রেক এখন বাজতেছে তোমার কয়টা? 3টা 46। সরি, 3টা 46 বাজে। আমরা ক্লাসটা স্টার্ট করব ঠিক 7 মিনিট পরে, ঠিক আছে? আমরা 3টা 53-তে ক্লাসটা স্টার্ট করব। ভাই 10 মিনিট বেশি হয়ে যায়। আসরের নামাজে আমরা কেউ 10 মিনিট ধরে খুব কম মুসলমানি পড়ি। সাধারণত আমাদের আসরের নামাজ 5-6 মিনিটেই হয়ে যাওয়ার কথা। তো নামাজ যাব, আমি পড়ে আসতে আসতে, আমি পড়ে আসার পরেই আবার ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তাহলে ঠিক 7 মিনিট পরে ক্লাসটা শুরু হবে। তো টিল দেন, গুড বাই। আচ্ছা, আমি একটু কথা বলি সেটা ব্রেকের মাধ্যমে। সেটা হচ্ছে গিয়ে তুমি হয়তো অনেকে জানো যে তোমাদের আচ্ছা, হয়তো অনেকে এসএমএস বা অন্য কোনো মাধ্যমে জানতে পারছো যে আমাদের 8, 9, 10 এর হচ্ছে ফ্রি ক্লাস হবে। এটা হচ্ছে যারা আমাদের অনলাইন কোর্সে এখনো যারা ভর্তি হয় নাই, তোমরা হচ্ছে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবা। রেজিস্ট্রেশন করতে পারবা, সেটা হচ্ছে আমাদের www.toolboys.com এ যাওয়ার পরে আমাদের যে পেজটা আসবে, হোম পেজ, সেখান থেকে হচ্ছে বিস্তারিত জানতে ক্লিক করার পরে তোমাদের হচ্ছে কয়েকটা প্রোগ্রাম আসবে। এখানে থেকে তুমি হচ্ছে 8 এর ফ্রি ক্লাসের জন্য রেজিস্ট্রেশন, আবার 9 এর ফ্রি ক্লাসের জন্য, 10 এর ফ্রি ক্লাসের জন্য, এরকম কয়েকটা অপশন আছে। আর তুমি যে ক্লাসটা করতে চাও ওই ক্লাসে তুমি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবা। হ্যাঁ, 10 এরটা হচ্ছে তোমাদের জন্য, 10 এরটা। আর তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন মেবি করতে হবে না, কারণ তোমরা তো অলরেডি তো তোমরা ভর্তি আছো। আর তোমরা রেজিস্ট্রেশন তোমাদের আইডিতে এমনি কাজ চলবে। আর সমস্যা নাই, তোমাদের হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে না, তোমাদের তোমরা ভর্তি আছো। আর তোমাদের যারা মানে ছোট ভাই বোন আছে, তার যারা যদি 8 বা 9 এ পড়ে, তাদেরকে তোমরা বলতে পারো যে ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য। আমাদের ক্লাসগুলো হবে তোমাদের 9 তারিখ থেকে। তোমাদের তো এটা হচ্ছে গিয়ে 7 তারিখে শেষ হবে। 8 তারিখে হয়তো তোমাদের এসএমএস এ জানিয়ে দেওয়া হবে। তোমাদের হচ্ছে ওরিয়েন্টেশন থাকবে, আমাদের সোহাগ ভাই ক্লাস নিবে, ওরিয়েন্টেশন সোহাগ ভাই থাকবে। আর হচ্ছে 9 তারিখ থেকে তোমাদের হচ্ছে গিয়ে এই এক্সাম গুলো শুরু হবে। মানে এক সপ্তাহ তোমাদের ক্লাস হবে, ফ্রি ক্লাসটা। এটার উপরে তোমাদের এক সপ্তাহ হবে 5 দিন, 5টা মেবি হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ আর বায়োলজি, 5টা হবে। আচ্ছা আচ্ছা, ফার্স্টে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, ভালো। হ্যাঁ, এটা হচ্ছে তো তোমরা যাদের, তোমাদের যদি ছোট ভাই বোন থাকে, যদি 8 বা 9 এ পড়ে, তাদেরকে তোমরা ওটা অ্যাড করতে পারো ফ্রি ক্লাসের জন্য। পিডিএফ দিবে, সমস্যা নাই। ওটা ফ্রি ক্লাসের জন্য তোমাদের হচ্ছে ওটা ডেইলি এক্সাম থাকবে। ওটা 5টা ক্লাসের উপর তোমাদের একটা উইকলি এক্সাম হবে। এগুলো তোমরা হচ্ছে গিয়ে যদি তোমাদের যদি অন্য কোনো ফ্রেন্ড জোন থাকে, যদি এখনো রেজিস্ট্রেশন না করে, তোমরা ওটা জানিয়ে দিতে পারো। আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে তোমাদের ক্লাসটা হবে তোমাদের 9 তারিখ থেকে। আচ্ছা ভাইয়া, মাহিনকে একটু ক্লাস থেকে বের করেন তো, পুরো কোয়েশ্চেন অ্যান্সার বক্স শেষ করে ফেলছে। আচ্ছা আচ্ছা ভাই, দেখতেছি। একটু দেখেন কোয়েশ্চেন অ্যান্সার বক্স দেখেন একটু। আচ্ছা, আমার তো হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে গেছে, কি হলো?
যারা রেজিস্ট্রেশন করছো মনে মেবি কোনো সমস্যা হবে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর তোমাদের হচ্ছে গিয়ে জানুয়ারি থেকে হচ্ছে যে তোমাদের ক্লাস 10 এর নতুন ব্যাচ শুরু হবে, আমাদের যে একাডেমিক প্রোগ্রাম হয় সেটা শুরু হবে ক্লাস, ওটা হচ্ছে জানুয়ারি থেকে। আমাদের একাডেমিক প্রোগ্রামে তো হয়তো তোমরা জানো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর ম্যাথ 5টা সাবজেক্ট পড়ানো হয়, সাথে আইসিটি থাকে। হ্যাঁ, এটা হচ্ছে নিউটনের জন্য। অফলাইনে পাশাপাশি আমাদের যদি সরকারি যদি যেহেতু তোমার 16 তারিখ পর্যন্ত এখন বন্ধ আছে, যদি এরপরে যদি সরকারি স্কুল কলেজ খুলে দেন তাহলে আমরা খুলে দিবে, খুলে দেওয়ার আমাদের ফিজিক্যালও চলবে, আমাদের অনলাইনেও চলবে। আচ্ছা, এখনো ওগুলা পেমেন্ট কত এগুলা এখনো বলা নেই, ওটা হচ্ছে তোমরা জানতে পারবে, সমস্যা নাই। ওটা তোমাদের এসএমএস এ বা তোমাদের কাছে ফোন যাবে, এগুলা বিষয়ে তোমরা জানতে পারবে। আপাতত হচ্ছে কি তোমাদের ফ্রি ক্লাস গুলো হবে 9 তারিখ থেকে, এরপরে আমাদের যে শিডিউল ক্লাসটা ওটা আমরা বলে দিব তোমাদের, ওটা বলে দিব, ওটা সমস্যা নেই, ওটা তোমরা জানতে পারবে। হ্যাঁ, খুলে দেওয়ার পরেও আমাদের অনলাইনে ক্লাস থাকবে। ফেব্রুয়ারি থেকে না, মেবি জানুয়ারি থেকে শুরু হবে ক্লাস 10 এ। হ্যাঁ হ্যাঁ, অফলাইনেও ক্লাস হবে ইনশাআল্লাহ যদি খুলে দেওয়া হয়। সাগর যে কোশ্চেনটা করতেছো সেটা হচ্ছে প্রথম থেকে না, হয়তো তোমাদের 10 এর যে সিলেবাসটা ওটার উপরে আমাদের কোর্সটা শুরু হবে, পুরো এটা প্রথম থেকে শুরু হবে। আচ্ছা, ওইখানে তোমাদের মেবি রেজিস্ট্রেশন করতে হবে না, যারা হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন, তো ওটা তোমাদের মেবি করতে হবে না, কারণ তোমরা যেহেতু অলরেডি তোমরা অ্যাডমিট আছো, ওটা হচ্ছে তোমাদের মনে হয় করতে হবে না। তারপর যদি করতে হয় ওটা আমরা জেনে তোমাদের আবার জানিয়ে দিব, সমস্যা নেই। একেবারে যারা নতুন, যারা আমাদের অনলাইন আগে ছিল না, তাদের জন্য। হুমায়রা তাসনিম, তোমার প্রশ্নের উত্তর করছি, এরপরে ক্লাস শুরু করব। আগে আমাকে একটু তুমি চ্যাট বক্সে জানাও হুমায়রা, তুমি কি গত ক্লাস করেছো কি করো নাই? চ্যাট বক্সে একটু জানাই দিবা হুমায়রা, তুমি গত ক্লাস, ঠিক গত পরশুদিন যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা কি করেছো কি করো নাই, একটু চ্যাট বক্সে জানাই দিবা আপু, তাহলে সুবিধা হবে বলতে। হুমায়রা আছো তুমি আপু? যদি থাকো হ্যান্ড রেইজও করতে পারো। পরে করেছিলাম ভাইয়া ভিডিও দেখে, ওখানে তো ব্যাখ্যা করা আছে নিয়ম অনুসারে কথা কোথায় বলা হয়েছে তোমাদেরকে। দেখো, নো সুনার হেডের যে নিয়মটা গতদিন পড়িয়েছিলাম, তোমাদের এখানে যদি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি, আমি শিওর যে 300 জন স্টুডেন্টের অ্যান্সার করতে পারবে। নো সুনার হেডের পরে আমরা দেন দেই নাকি দেন দেই, কোনটা দিব? কম্পারেটিভ সেন্টেন্সে আমরা কোনটা ব্যবহার করি? আমি যদি বলি রহিম ইজ বেটার দেন করিম বলবো নাকি দেন করিম বলবো? অবশ্যই সেখানে দেন লিখবো। তাহলে দেন কখন বসে? একজনের অপেক্ষা বুঝাইতে, মানে কারো থেকে কেউ বড়, কারো থেকে কেউ ছোট, সেই তুলনা করতে আমরা দেন শব্দ ব্যবহার করি। এখন এই শব্দ কেন ব্যবহার করি সেটার জন্য ডিকশনারি দেখতে হবে। ডিকশনারিতে দেন শব্দের ইয়া কি, তোমার চেয়ে অথবা অপেক্ষা, এই অর্থে দেন শব্দটা ব্যবহৃত হয়। এখন নো সুনার হ্যাড যখন একটা বাক্যের শুরুতে অ্যাডভার্ব হিসেবে বসে, অ্যাডভার্বাল ফ্রেজ হিসেবে বসে, তখন বাক্যে দুটো ক্লজ সৃষ্টি হয়ে যায়। এই দুটো ক্লজের ভিতরে তুলনা বোঝায়। প্রথম ক্লজটা যে সময় সংঘটিত হয়েছে, পরেরটা তার আগে নাকি পরে। যেহেতু এখানে সময়ের তুলনা হচ্ছে, তাই এখানে দেন শব্দটা বসবে, যেহেতু এটা একটা কম্পারেটিভ সেন্টেন্স। কথা কি বুঝছো কি বুঝো নাই একটু জানাই দিও। এক্স্যাক্টলি, মুমতাহিনাও অ্যান্সার করে ফেলেছো।
তারপরেও কেন, যে গত ক্লাসে তো এটা ব্যাখ্যা করেছিলাম, তুমি তো রেকর্ড যদি দেখতা তাহলে এই প্রশ্ন করার তো কথা না। তুমি বলছো ভাই নিয়ম মেনে কেন হচ্ছে, বলো যে বুঝছো কিনা, যে প্রশ্ন করছিলা যে আপুটা, নাম ভুলে গেলাম, হুমায়রা। হুমায়রা তুমি হচ্ছে একটু অ্যান্সার করো যে বুঝছো কিনা যে কেন দেন না বসে দেন বসেছে। যাই হোক, আমরা এখন চলে যাই। দেখো একটা পোল বাকি ছিল আমাদের, সেই পোলটা, আরো কিছু পোল আছে, আমরা পোল দিয়ে শিখলে আমার মনে হচ্ছে আমাদের জন্য বেশি ইফেক্টিভ হচ্ছে। তো পোল নাম্বার আমরা 5-এ চলে যাই। চলো, পোল নাম্বার 5 অন ইউর স্ক্রিন। তো সবাই একটু অ্যান্সার করো। পোল নাম্বার 5 সবাই অ্যান্সার করো। ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, অ্যান্সার কি হবে? অর্পিতা লিখেছো হি ইজ আ পারফেক্ট জাজ, এর সুপারলেটিভ কি হবে? পারফেক্ট, ইউনিক। এই শব্দগুলো বাই ডিফল্ট তোমার সুপারলেটিভ অর্থ প্রকাশ করে, এদের কোনো সুপারলেটিভ ফর্ম নাই। মোস্ট পারফেক্ট বলেও কোনো কথা নাই, মোস্ট ইউনিক বলেও কথা না, এরা বাই ডিফল্ট সুপারলেটিভ অর্থ প্রকাশ করে, এটা একটা গ্রামারের নিয়ম, এদের কোনো সুপারলেটিভ ফর্ম হয় না। ঠিক আছে? হ্যাজ, কি বলে তোমার মোস্ট কিংবা ইউনিক, এদের আগে কোনো সুপারলেটিভ ফর্ম বসে না। লাভের কম্পারেটিভ ফর্ম কি? মানে এগুলো কোন ধরনের প্রশ্ন? লাভ কি তোমার অ্যাডজেক্টিভ নাকি নাউন, কোনটা আমাকে বলো। আমাকে সানবিম অ্যান্সার করবা। লাভ কি তোমার নাউন নাকি অ্যাডজেক্টিভ, কোনটা? হ্যাঁ নাউন। নাউনের ডিগ্রি চেঞ্জ হয় কখনো? কোনদিন শুনছো আমরা নাউনের ডিগ্রি চেঞ্জ করতেছি? তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? তাহলে আমাদের তো বেসিকটাই ক্লিয়ার হয় নাই। দেখো বেসিক বলে এটাকে, তুমি কয় নাম্বার পরীক্ষায় পাইলে ওইটা না, দেখো ভালো করে তাকাও। লাভ কি একটা নাউন, লাভ ভার্ব হিসেবে বসতে পারে, কিন্তু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি কি নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা হয়ে যায় কি অ্যাডজেক্টিভ, তাহলে লাভলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটাকে তুমি ডিগ্রি চেঞ্জ করো, লাভলি আর লাভলিয়েস্ট। তাহলে প্রশ্ন করার আগে বুঝতে হবে ভাইয়া আপুরা যে কি প্রশ্ন করতেছি। ঠিক আছে? তাহলে নাউনের কখনো ডিগ্রি চেঞ্জ হয় না, ডিগ্রি চেঞ্জ অ্যাডজেক্টিভের হইতে পারে, অ্যাডভার্বের হইতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে চলো টাইম ইজ আপ, দেখে নেই। মাত্র 28% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করেছো, মাত্র 28% স্টুডেন্ট, বাকি 72% স্টুডেন্টের উত্তরটা ভুল। 72% স্টুডেন্ট। একজন লিখছো হ্যাজ হবে শিওর, মাশাআল্লাহ। এখানে অ্যান্সারটা হবে এম। কি হবে অ্যান্সার? এম হবে। কেন এম হবে আপু ভাইয়েরা? সেটাকেই দেখো, এখানে এই বাক্যে একটা শব্দ আছে, সেটা কি? হু। হুকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন বলা হয়। রিলেটিভ প্রোনাউন বিষয়টা কি? কোনো কথা না বলে মনোযোগ দিয়ে শোনো। এখন যারা কথা বলবে তারা কিচ্ছু বুঝবে না, খুব ভালো করে খেয়াল করো। ভাই 72% কত? তো 72% স্টুডেন্টটা ভুল করছে। খুব ভালো করে খেয়াল করো। রিলেটিভ প্রোনাউন এরা হচ্ছে পরজীবী। এরা কি? এরা করোনা ভাইরাস। এরা কি? এরা হচ্ছে করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস মানে কি? আমরা কি জানি? ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস, এরা কি কখনো মানে কোনো প্রাণী দেহ ছাড়া এরা কি বেঁচে থাকে নাকি মরে থাকে? বলো তো কোনটা? আমরা তো সায়েন্সের স্টুডেন্ট সবাই। ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া এরা প্রাণী দেহ পাইলে বেঁচে থাকে, আর যদি প্রাণী দেহ না পায় তার মানে কি ওরা হচ্ছে মৃত ব্যক্তির ন্যায়, মানে মরা বস্তুর ন্যায় থাকে, তাই না? তেমনি রিলেটিভ প্রোনাউন, তার কোনো সত্তা নাই, তার কোনো জীবন নাই, তার কোনো জান নাই, প্রাণ নাই। সে কার উপর কেন্দ্র করে বাঁচবে? যে তার আগে আছে। অর্থাৎ এখানে আমরা কি জানি? কোভিড-19 ধরো, এটা করোনা ভাইরাস, আমি একটা করোনা ভাইরাস আঁকলাম। করোনা ভাইরাস তো এরকমই। করোনা ভাইরাস কাকে অ্যাটাক করবে? এখানে একজন মানুষ আছে 1 নাম্বার মানুষ, এখানে আরেকজন মানুষ আছে 2 নাম্বার মানুষ। সে কাকে অ্যাটাক করবে বলো? 1 নাম্বারকে নাকি 2 নাম্বারকে? তার সবচেয়ে কাছে যে, তাকে অ্যাটাক করবে। তেমনি দেখো, হুয়ের সবচেয়ে কাছে যে আছে এই যে আই, তাকে রিলেট করবে কে? এই হু শব্দটা। তার মানে হুয়ের কিন্তু আলাদা কোনো স্বাতন্ত্র্য নাই। হু কাকে কেন্দ্র করে বাঁচবে? তার আগের শব্দটা। এখানে ইট ইজ আই না থেকে ইট ইজ হি থাকতে পারতো, ইট ইজ হি না থেকে ইট ইজ ইউ থাকতে পারতো, এখানে ইট ইজ রহিম থাকতে পারতো, যে কোনোটা। তুমি প্রত্যেকটার পরেই হু দাও না কেন? তোমার প্রত্যেকটা কিন্তু হু এর জন্য আলাদা কোনো সত্তা নাই। হু কোথায় চলে যাবে? হি এর জন্য ইজ, হু এর এখানে ইউ এর জন্য আর, রহিমের জন্য এখানে ইজ। আর এখানে যেহেতু হু এর আগে আই আছে, তাহলে তোমরাই বলো আই এর পরে আমরা হ্যাজ লিখি নাকি আর লিখি নাকি ইজ লিখি, কোনটা লিখি? আই ইজ, আই হ্যাজ, আই আর, কোনটা লিখি? লিখি না। অ্যান্সার কি হবে? ইট ইজ আই হু এম টু ব্লেম। এটাকে কি বলা হয়?
এটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। নামটা শুনছি না আমরা অ্যান্টিসিডেন্টের নাম? তাহলে কি এটা অ্যান্টিসিডেন্ট মানে কি? পূর্বে বসে যা, পূর্বে বসে যা, সেটাকে আমরা কি বলি? অ্যান্টিসিডেন্ট বলে থাকি। তার মানে রিলেটিভ প্রোনাউন কাকে মডিফাই করে? অ্যান্টিসিডেন্টকে মডিফাই করে। দেখো হু এর আগে আই শব্দটা আছে, আইকে মডিফাই করেছে কে এখানে? তোমার হু শব্দটা। এইটারও ভালো মতো বুঝবা। তোমাদেরকে আরেকটা পোল দিচ্ছি, এই পোলটা লাস্টে বুঝাবো ভাবছিলাম, কিন্তু না, এখনই তোমাদেরকে এটা একটু অ্যান্সারটা দেখি কে কতজন উত্তর করতে পারো। দেখো তোমার পোল নাম্বার 6 অন ইউর স্ক্রিন। দেখো one of the students who dash present can do the task, অ্যান্সার কি হবে বলো? হ্যাঁ, am এর পরে টু হয়, অবশ্যই। I am to blame, he is to blame, হয়তো তোমরা জানো না বাট হয়, অবশ্যই হয়। অ্যান্সার করো সবাই। one of the students who dash present can do the task। খুবই মনোযোগ দিও, এটা কিন্তু খুবই কঠিন জিনিস। এটা দিয়েই বুঝবা আসলে গ্রামারের ভ্যাকসিন জিনিসটা কি, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, হুয়ের পরে গ্যাপ হবে, যেটা পোলে আছে তোমাদের, হুয়ের পরে একটা গ্যাপ হবে এখানে। আরে ভাইয়া সহজ, ইজ হবে ফাহমিদ। আচ্ছা ভাইয়া, ইজ হবে, ওকে ভাইয়া। তো তোমার সাথে দেখা হবে আমার একটু পরে, কোনো সমস্যা নেই। বি ভার্বের পরে টু হয়, কেন হবে না? বি ভার্বের টুর আই অ্যাম টু ডু দিস, হি ইজ টু ডু দিস, কেন হবে না বি ভার্বের পরে? হয়তো তোমরা জানো না, সেটা বলো। টাইম ইজ আপ। দেখো আপু ভাইরা, খুব ভালো করে খেয়াল করো, আমি পোলটা এন্ড করে দিচ্ছি, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে অ্যান্সার হবে বি নাম্বার আর। মাত্র 36% স্টুডেন্ট অ্যান্সার করেছো, বাকি 54% স্টুডেন্টের, 64% স্টুডেন্টের উত্তর ভুল। কি হবে এখানে? আর হবে উত্তরটা। তাহলে কথা না বলে এখন খেয়াল করো, মনোযোগ দাও। এটা কিন্তু আমি পরে আর রিপিট করব না, একবার বুঝলে বুঝবা, না বুঝলে নাই। খুব ভালো করে খেয়াল করো, এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? উত্তর করো। এই বাক্যের রিলেটিভ প্রোনাউন কোনটা? বলো, রিলেটিভ প্রোনাউন কোনটা? একটা উত্তর দিবা। বাড়তি কথা বললে তোমাদেরকে লাইভে নিয়ে আসবো। বলো, এখানে রিলেটিভ প্রোনাউন হু। হু কি? হু একটা ভাইরাস। হু কি? হু একটা করোনা ভাইরাস। তাহলে হু করোনা ভাইরাস কাকে অ্যাটাক করবে বলো? হু এর পরে তো একটা গ্যাপ আছে, তার মানে সেখানে মানুষ নাই। সেখানে 3 ফিট দূরত্ব বজায় রাখা হয়েছে প্রেজেন্টের থেকে, তার মানে প্রেজেন্টকে তো অ্যাটাক করতে পারবে না, কারণ তার মাঝখানে 3 ফিটের দূরত্ব আছে। তার আগে কে আছে? স্টুডেন্টস। তোমরা কেন ভুলটা করেছো? তোমাদেরকে পড়ানো হয়েছিল যে অফের আগে যেটা থাকে সেই অনুযায়ী ভার্ব বসে, সেই এটা পরের কথা। হু তো তোমার একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কাকে মডিফাই করে? স্টুডেন্টস। এখানে দেখো করোনা ভাইরাস, সে কে? সে হচ্ছে এখানে হু শব্দটা, হু হচ্ছে এখানে করোনা ভাইরাস। আর এখানে স্টুডেন্ট দাঁড়ায় আছে হচ্ছে তার কাছে, আর ওয়ান দাঁড়ায় আছে তার থেকে এখানে। তাইলে সে কাকে অ্যাটাক করবে? অবশ্যই স্টুডেন্টকে অ্যাটাক করবে। স্টুডেন্টকে অ্যাটাক করে দিল কে? হু। তাইলে এখানে যেহেতু স্টুডেন্টস প্লুরাল, তাই ভার্বটা হবে হচ্ছে আর। তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া তাহলে বাক্যটার মানে কি দাঁড়াচ্ছে? আমার উপস্থিত বন্ধুগুলোর মধ্যে একজন কাজটা ভালো মতো করতে পারে। দেখো তার মানে কি, আমার অনেকজন বন্ধু এখানে উপস্থিত আছে, তার ভেতরে একজন কাজটা ভালো মতো করতে পারে। এখানে হু এর জন্য ভার্বটা বসলো আর, আর এখানে ক্যান বসছে কার জন্য? ওয়ান এর জন্য বসছে। তাহলে আমার অনেকজন ফ্রেন্ড উপস্থিত আছে এবং তারা, তাদের ভিতরে একজন কাজটা ভালো মতো করতে পারে, সেই জন্য উত্তর হয়েছে এখানে বি নাম্বারটা। এখন প্রশ্ন যে ভাইয়া আমি এইরকম একটা বাক্য বলতে চাচ্ছি যে আমার একজন বন্ধুই উপস্থিত আছে এবং সে কাজটা ভালো মতো করতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার একজনই বন্ধু উপস্থিত আছে এবং সে কাজটা ভালো মতো করতে পারে। তখন এখন তোমরাই বলো, এই স্টুডেন্ট যাতে কোনোভাবেই করোনা ভাইরাস আক্রান্ত না হয়, তাহলে কি করতে হবে বলো তো? একটা বুদ্ধি দাও। এই স্টুডেন্টটাকে করোনা ভাইরাস যাতে না হয়, কি করব? ভেরি গুড ফাহমিদ, ভেরি গুড সাদমান। বলো, মানে আগে সাধারণ কথা বলো যে করোনা ভাইরাস অ্যাটাক করবো না, হ্যাঁ এটাকে মাস্ক পরাইতে হবে। ভেরি গুড, এটাকে মাস্ক পরাই দিব আমরা, যে মাস্ক পরলা। তাইলে কি এই করোনা ভাইরাস এড়ে না পেয়ে পরে হচ্ছে এখানে কাকে অ্যাটাক করবে? এই ওয়ান কে অ্যাটাক করবে। সেই মাস্কটাকে, মাস্ক হচ্ছে অনলি শব্দটা। তাহলে অনলি শব্দটা বাক্যের শুরুতে যখন মডিফায়ার হিসেবে বসবে, অনলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস। অনেকেই পারছো, বাহ আলহামদুলিল্লাহ, বেশ ভালো। অনলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখন হবে হচ্ছে হু ইজ প্রেজেন্ট can do the task, can
ডু দ্য টাস্ক। মানে কি দাঁড়াচ্ছে, আমার একজনই বন্ধু উপস্থিত ছিল যে কাজটা ভালো মতো করতে পারে। তো প্রথমত করোনা ভাইরাসের উদাহরণ দিয়ে বুঝাই। করোনা ভাইরাসের উদাহরণ, এখন তো স্টুডেন্টসটা মাস্ক পরছে, মাস্কটা কোথায়, মাস্ক একটু দূরে আছে, বাট তার ভ্যাকসিন নিয়ে আছে। কথা তার ভ্যাকসিন নিয়ে আছে, ভ্যাকসিন হচ্ছে অনলি। তাইলে হু স্টুডেন্টসকে অ্যাটাক করতে পারবে না, কাকে অ্যাটাক করছে, ওয়ানকে অ্যাটাক করছে। এটা সাধারণ কথাবার্তা। গ্রামারের ভাষায় বলি, তোমার যখন কোনো রিলেটিভ প্রোনাউনের আগে, সাবজেক্টের আগে যদি কোনো ইন্টেন্সিফায়ার কিংবা কোনো মডিফায়ার বসে, তখন অ্যান্টিসিডেন্টটা রিলেটিভ প্রোনাউনের আগের ওয়ার্ডটা হয় না, রাদার সে কোনটা হয়, তোমার ইন্টেন্সিফায়ার বা মডিফায়ারের পরের ওয়ার্ডটা হয়ে যায়। তার মানে কি, এতক্ষণ পর্যন্ত তোমার কাকে রিলেট করেছিল, স্টুডেন্টসকে, এখন নতুন একটা মডিফায়ার চলে আসছে অনলি। এখানে অনলির জায়গায় অন্য কোনো মডিফায়ার দাও, যাই বসাও না কেন, এখন তোমার কাকে রিলেট করবে, মডিফায়ারের পরের শব্দটা। তাহলে অনলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু ইজ প্রেজেন্ট ক্যান ডু দ্য টাস্ক। এইটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো কিনা? যারা যারা বুঝছো আপু ভাইয়ের একটু জানাই দাও তো। যারা বুঝো নাই মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে? এটা বেশ কঠিন জিনিস, এটা তোমরা 2-3 বছর পরেও শিখবাই জিনিস। ওকে, অনলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ক্যান ডু দ্য টাস্ক। না না, এটা হয় নাই ভাইয়া। অনলি দিলে তুমি আর হচ্ছে আর দিতে পারবে না, ইজ দিতে হবে তখন। ওকে, হ্যাঁ, অনলি এখানে মডিফায়ার, এই বাক্যের অনলি হচ্ছে মডিফায়ার। যারা বুঝো নাই তাদেরকে লাইভে বুঝাই দিব ক্লাস শেষে, ঠিক আছে? ওকে, একজন লিখেছো ভাইয়া এখানে আর না দিয়ে কি ওয়্যার দেয়া যাবে কিনা। ভালো করে খেয়াল করো, তোমরাই বলো এখানে আর না দিয়ে কি ওয়্যার দেয়া যাবে কিনা, বলো তোমরা। আর না দিয়ে ওয়্যার দেয়া যাবে কিনা বলো ভাই। 50-50 ইনাফ। বলো আর না দিয়ে ওয়্যার কেন দেয়া যাবে না? কারণ এখানে ক্যান আছে। ক্যান কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। এখানে যদি কুড থাকতো তাইলে তুমি ওয়্যার দিতে পারতা, কিন্তু এখানে ক্যান আছে তাই আমরা ওয়্যার দিতে পারবো না, আমাকে আর দিতে হবে। বুঝতে পেরেছো? প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, পূর্ণা লিখেছো, হ্যাঁ ভেরি গুড। দিতে পারতাম আমরা, কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাইতো। ঠিক আছে, তাইলে আমরা চলো একটু আমাদের বোর্ডের 2টা প্রশ্ন সলভ করে তারপরে আরেকটা বলে যাব। তো প্রশ্নগুলো একটু দেখি আমরা। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, ম্যান হ্যাজ আ লট অফ ডিউটিস টু ম্যানকাইন্ড। মানব জাতির প্রতি মানুষের অনেক কর্তব্য আছে। টু পারফর্ম হিজ ডিউটি হি হ্যাজ টু সিলেক্ট আ প্রফেশন, আ ফিউচার ক্যারিয়ার, ড্যাশ আই ক্যান রিচ মাই গোল। তার মানে মানুষের অনেক কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো পালন করতে গেলে তাকে কি করতে হয়, তাকে একটা পেশা বেছে নিতে হয়, একটা ফিউচার ক্যারিয়ার চুজ করতে হয়। তারপরে বলতেছো আমি আমার লক্ষ্যে যাতে পৌঁছাতে পারি। তাহলে এখানে কি অ্যান্সার করতে পারি আমরা? ভেরি গুড, অনেকে অ্যান্সার করেছো এখানে, থ্যাংক ইউ সো মাচ। এখানে সো দ্যাট হতে পারে, এখানে হতে পারে দাস হতে পারে, এখানে বাই হুইচ হতে পারে। ভেরি গুড। রিচ মাই গোল মানে কি? আমার লক্ষ্যে যাতে পৌঁছাতে পারি, ঠিক আছে? তাহলে সো দ্যাট, দাস অথবা বাই হুইচ, তিনটার যে কোনোটা হতে পারে। দেন হবে না, না অ্যাজ আ রেজাল্ট হবে না। সো দ্যাট, দাস, বাই হুইচ, ঠিক আছে? অ্যাজ আ রেজাল্ট মানে কি? সরাসরি ফলাফল। অ্যাজ আ রেজাল্ট কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট বুঝায় না, সেটা ফলাফল বুঝায়। সো দ্যাট, দাস আর বাই হুইচ এরা বুঝায় কি? এরা তোমার কজ অ্যান্ড ইফেক্টের রিলেশনশিপটা বুঝায় আমাদেরকে, ঠিক আছে? ইফ হবে না এখানে। তারপরে দেখি, দেয়ার আর ভ্যারাইটিস অফ ক্যারিয়ার অপশনস, ড্যাশ ক্যান গিভ। এখানে কি অ্যান্সার হবে বলতো? এখানে হুইচ হতে পারে, এখানে দ্যাট হতে পারে। ভেরি গুড। দেয়ার আর ভ্যারাইটিস অফ ক্যারিয়ার অপশনস হুইচ অথবা দ্যাট ক্যান গিভ রিচেস, অনেক সম্পদ দিতে পারে, আমাদের নাম, আমাদেরকে সম্মান দিতে পারে। ড্যাশ আই হ্যাভ সিলেক্টেড আ সিম্পল ওয়ান। তাহলে এখানে কি হতে পারে বলো তো? বলো এখানে কি হতে পারে? বাট। ভেরি গুড। কারণ এখানে বিপরীত তো বুঝাচ্ছে, অনেকে সো লিখতেছো, অনেকে এন্ড লিখতেছো, তারা কানেক্টর শিখছো ঠিকই, কিন্তু কমন সেন্সটা এখনো খাটাইতে শেখো নাই। দেখো, আমাদের অনেক চাকরি আছে যে চাকরিগুলো আমাদেরকে নামকাম উপার্জন করতে সাহায্য করে। আমি বেছে নিয়েছি একটা সাধারণ। তার মানে কি, দুটোর ভিতরে কন্ট্রাস্ট আছে না, বৈপরীত্য আছে না? অবশ্যই বৈপরীত্য আছে। তাহলে কি দিতে হবে এখানে? এখানে বাট দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? এখানে আমাদেরকে বাট দিতে হবে। যাই হোক, ইট ইজ টিচিং ড্যাশ দ্য টিচার্স আর বিল্ডার্স অফ নেশনস, দে ক্যান রিফর্ম দ্য সোসাইটি, ড্যাশ লিড দ্য নেশন স্কিলফুলি। এখানে দেখো, টিচার্স আর দ্য বিল্ডার্স অফ নেশনস, দে ক্যান রিফর্ম দ্য সোসাইটি। তাহলে টিচাররা এখানে একটা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন বুঝাচ্ছে। তাহলে ডি নাম্বারটা কি হবে? অ্যাজ দিতে পারো, সিন্স দিতে পারো, দুটোই দিতে পারো। সিন্স দ্য টিচার
teachers are the builders of nations. As the teachers are the builders of nation, they can reform the society. Dash can lead the nation skillfully. এখানে কি and lead the nation skillfully, কারণ দুটোর ভিতরে একটা মিল আছে, মিলটা ধরে রাখার জন্য এখানে and দিয়েছি। আর এখানে যেহেতু এটা একটা কজ এন্ড ইফেক্ট বোঝাচ্ছে, তাই এখানে as অথবা since দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ এখানে and না দিয়ে তুমি and so দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। and lead the nation and so lead the nation skillfully, কোনো সমস্যা নাই। ডি নাম্বারে because the teachers are, হ্যাঁ because দিতে পারো ডি নাম্বারে, কোনো সমস্যা নাই, because দিয়েও শুরু করতে পারো। অনেক বাক্য এরকম আছে যারা শুরুতে because দিয়ে শুরু হয়েছে, তো তুমি চাইলেই দিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ সি নাম্বারে among them ইউজ করতে পারবো কিনা, হ্যাঁ পারবা। among them I have selected a simple one, among them ইউজ করতে পারবা। না ই নাম্বারে moreover ইউজ করা যাবে না। হ্যাঁ সি নাম্বারে however দিতে পারো এখানে, হ্যাঁ however দিতে পারো, that's absolutely fine। আর কিছু ভাই সিতে কি দো দেওয়া যাবে না? দো সাধারণত তোমার যদি বাক্যের ভেতরে তোমার সম্পূর্ণ আলাদা বাক্য হয়ে গেলে আমরা দো এর ব্যবহারটা খুব কম করি। একই বাক্যের ভেতরে যদি দুটো ক্লজ থাকে সেক্ষেত্রে আমরা দো এর ব্যবহারটা বেশি করি। সো দো অলদো এখানে না দেওয়াটাই বেটার। সি নাম্বারে দো অলদো না দেওয়াই বেটার। দে ক্যান রিফর্ম দ্য সোসাইটি, দ্যাট না, এখানে দ্যাট দিলে পরেরটা একটা মডাল ভার্ব নিয়ে আসতে হইতো, দ্যাট ক্যান লিড হয়ে যাইতো তখন। এখানে দ্যাট দেয়া যাবে না। ভালো করে খেয়াল করো, আমরা দ্যাট কখন দেই? দ্যাট তারপর একটা ক্যান দিতাম, যেটা তোমার একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে দক্ষতার সাথে সক্ষম হবে। তাইলে দ্যাট দিলে আমার সক্ষমতা বুঝাইতে একটা মডেল অক্সিলারির দরকার ছিল, যেহেতু এখানে কোনো মডেল অক্সিলারি নাই, তাই এখানে দ্যাট দিলে অ্যাবসলিউটলি কেটে দিবে। অ্যাটলিস্ট টিচার যদি এটা বুঝে তাহলে দ্যাট দিলে অবশ্যই কেটে দিবে, এখানে অ্যান্সার অ্যান্ড অথবা অ্যান্ড সো দিতে হবে। হ্যাঁ এখানে সি নাম্বারে ইয়েট দিতে পারো, কোনো সমস্যা নাই, ইয়েট দিতে পারো। হ্যাঁ এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিতে পারো ই নাম্বারে, দে ক্যান রিফর্ম দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ লিড দ্য নেশন স্কিলফুলি, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাইলে 2 নাম্বারে চলে যাই। দেখো, ড্যাশ a student does not learn his or her lessons properly and examination becomes tough for him or her। অ্যান্সার কি হবে বলো তো? ড্যাশ a student does not, ভালো করে পড়ো, তোমরাই অ্যান্সার করবে এটা। Dash a student does not learn his or her lessons properly and examination becomes tough for him and her। হ্যাঁ এখানে when দিতে পারো, এখানে if দিতে পারো, এখানে তুমি এরকম অনেক শব্দ আছে দিতে পারো, when অথবা if, এগুলো ব্যবহার করতে পারো। when a student does not learn his or her lessons properly and examination becomes tough for him অথবা her। ঠিক আছে, dash an examination becomes easy if he takes preparation। এখানে কি হবে বলো তো? বলো। ভেরি গুড। এখানে বাট অ্যান এক্সামিনেশন বিকামস ইজি ইফ হি অর শি, এখানে বাট না দিয়ে তুমি অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, অন দ্য আদার হ্যান্ড, তুমি চাইলে অন দ্য কন্ট্রারি দিতে পারো, এগুলো যে কোনোটার ব্যবহার তুমি করতে পারো। বাট on the other hand, on the contrary, an examination becomes easy if he or she takes preparation. The night before examination is not always joyous. Feelings differ from examinee to examinee. Dash it is something like a bad dream. বলো তো সি নাম্বারটা কি দিতে পারি? সি নাম্বারে বলো। না অ্যাজ হবে না। however কিভাবে দাও? however এটা তোমার পরীক্ষার্থী থেকে একজনের থেকে আরেকজনে ভ্যারি করে, ঠিক আছে? তো তার একটা উদাহরণস্বরূপ তুমি এখানে ফর এক্সাম্পল দিতে পারো, তুমি ফর ইনস্ট্যান্স দিতে পারো, তুমি এরকম শব্দ ব্যবহার করতে পারো। ঠিক আছে, ফর এক্সাম্পল ইট ইজ সামথিং লাইক আ ব্যাড ড্রিম। তারপরে তুমি এখানে দিবা হচ্ছে মোর ওভার। মোর ওভার মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর নেগলিজেন্ট, মানে কি তারা হচ্ছে অবহেলা করে, মানে তারা হচ্ছে অনেক উদাসীন। ড্যাশ দেয়ার ইজ মাচ হ্যারি সাসপেন্স অ্যান্ড টেনশন অ্যামং দ্য স্টুডেন্টস দ্য নাইট বিফোর অ্যান এক্সামিনেশন। ই নাম্বারটা কি হবে বলো তো? হ্যাঁ ই নাম্বারে হবে সো অথবা সো দেয়ার ইজ মাচ হ্যারি সাসপেন্স অ্যান্ড টেনশন অ্যামং দ্য স্টুডেন্টস দ্য নাইট বিফোর অ্যান এক্সামিনেশন। সো দিতে পারো, অ্যাজ আ রেজাল্ট দিতে পারো, যে কোনোটা দিতে পারো তুমি। ঠিক আছে, তুমি চাইলে এখানে দাস দিতে পারো। তাহলে সি নাম্বারটা থেকে আমরা ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স ব্যবহার করতে পারি। ঠিক আছে, হ্যাঁ এখানে দ্যাট ইজ ওয়াই দিতে পারো, দ্যাটস ওয়াই অথবা দ্যাট ইজ ওয়াই,
যেটাই বলো না কেন তুমি। তাহলে আবারও পুরোটা বলছি, when অথবা if. When a student does not learn his or her lessons properly, an examination becomes tough for him or her. But an examination becomes easy if he or she takes preparation. The night before examination is not always joyous. Feelings differ from examinee to examinee. For example, it is something like a bad dream. Moreover, most of our students are negligent. So, as a result, thus, that is why there is much hurry, suspense, and tension among the students the night before an examination. ঠিক আছে, হ্যাঁ, সি নাম্বারে সামটাইমস দিতে পারো, যেহেতু এটা নিউট্রাল, তো সামটাইমস দিতে পারো তুমি এখানে। তুমি চাইলে ফর এক্সাম্পল দিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ডি নাম্বারে মোরওভার না দিয়ে বিসাইডস দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সি নাম্বারে বিকজ, না সি নাম্বারে বিকজ হবে না, কোনোভাবেই না। কারণ কিসের কারণ বুঝাচ্ছ তুমি? কোনো কারণ তো বুঝাচ্ছে না এখানে, তো তুমি কিভাবে বিকজ দিচ্ছ? তো বিকজ দেওয়ার পিছনে তো লজিকের দরকার আছে। হ্যাঁ, সি নাম্বারে সাচ দিতে পারো, সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, এগুলো দিতে পারো। হ্যাঁ, ই নাম্বারে দেয়ার ফর দিতে পারো, কোনো সমস্যা নাই, এখানে দেয়ার ফর দিতে পারো তুমি। তারপরে হ্যাঁ, অ্যাজ আ রেজাল্ট তো দিলামই, সো অ্যাজ আ রেজাল্ট, দাস, দ্যাট ইজ ওয়াই, দেয়ার ফর, যে কোনোটা বসতে পারে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন এখানে? সবাই বুঝছি কিনা একটু জানো? অল লাইক ক্রিস্টাল ক্লিয়ার, আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, সি নাম্বারে অফেন দিতে পারো। দেখি আরেকটা পোল, আমাদের পোল নাম্বার 7 অন ইউর স্ক্রিন। সবাই একটু এই পোলটা অ্যান্সার করো। আগে পোলটা ভালো করে পড়ে নাও। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ভাইরা কেউ একজন পোলটা একটু লঞ্চ করে দিয়েন, কাম করতেছে। আচ্ছা, 7 নাম্বার পোল কি অ্যাড করা হয়নি ভাইয়া? মাসুদ ভাই বা মেহেদি ভাই, 7 নাম্বার পোলটা কি অ্যাড করা হয়নি ভাইয়া? হ্যাঁ, ভাইরা কি শুনতে পাচ্ছেন? মাসুদ ভাই, মেহেদি ভাই? মুসা ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? মুসা ভাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবলু ভাই, শুনতে পাচ্ছি, আমি কোশ্চেন অ্যান্সার সেকশনে তো। আচ্ছা, ঠিক আছে। মেহেদি ভাই বা মাসুদ ভাই কেউ শুনতে পাচ্ছেন আমাকে? যে পোলটা তো দেখছি না, এটা মনে হয় অ্যাড করা হয়নি ভাইয়া। আচ্ছা, ভাইয়ারা মনে হয় একটু বাইরে। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের উদ্দেশ্যে আবারও লঞ্চ করছি, একটু দেখো। পোলটা নাই, তোমরা একটু চ্যাটে অ্যান্সার করো, বলো ভালো করে পড়ে আমাকে একটু চ্যাটে জানায় দাও আপু ভাইরা অ্যান্সারটা কি হবে। সবাই একটু চ্যাটে বক্সে জানায় দাও ABCD কোনটা অ্যান্সার হবে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ভালো করে বুঝে শুনে অ্যান্সার করবা, কোনটা অ্যান্সার মনে হচ্ছে তোমাদের কাছে। লাস্ট 5 সেকেন্ডস, কুইক। খুবই সহজ, তাই না? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। দেখো, সি নাম্বারটা কেন অ্যান্সার হবে একটু ব্যাখ্যা করছি তোমাদেরকে। উপরের প্রত্যেকটা ভুল আছে। আমরা জানি লিস্ট যুক্ত কোনো একটা বাক্য, লিস্ট যদি বসে কোনো একটা বাক্যের মাঝখানে, এর পরবর্তী ক্লজে যেই ভার্বটা হয় সেই ভার্বের আগে শুড বসে। তাহলে কি বসে? শুড বসে। তাহলে ওয়াক ফাস্ট, লিস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন হবে অ্যান্সার, ইউ উইল হবে না। তাহলে উইল না হয়ে এখানে শুড হওয়ার কথা ছিল। ঠিক আছে, শুড না দিয়ে ক্ষেত্র বিশেষে আমরা উডও ব্যবহার করতে পারি। ইউ উড মিস দ্য ট্রেন অথবা ইউ শুড মিস দ্য ট্রেন, দুটোই কারেক্ট। অথবা এখানে ইউ মাইট মিস দ্য ট্রেন, এটাও কারেক্ট। শুড, উড, মাইট তিনটাই ব্যবহার করা যায়, কিন্তু উইল ব্যবহার করতে পারবো না, এই জন্য এ নাম্বারটা ভুল। ওয়াক ফাস্ট, লিস্ট, উই শুড মিস দ্য ট্রেন। ঠিক আছে,
তারপরে দেখো ওয়েট হিয়ার আনটিল আই ডোন্ট রিটার্ন। হ্যাঁ, লিস্ট বানানটা ভুল আছে এখানে, লিস্ট বানানটা ভুল আছে, একটু কারেকশন করে নিও তোমরা, লিস্ট বানানটা ভুল আছে। তারপরে দেখো ওয়েট হিয়ার আনটিল আই ডোন্ট রিটার্ন। দেখো আনটিল, আনলেস এবং লিস্ট, আনটিল, আনলেস এবং লিস্ট, এদের পরবর্তীতে তোমার কখনোই কোনো ক্লজ নেগেটিভ হয় না। কি হয় না? কখনোই নেগেটিভ হয় না। তাহলে ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন হবে, কারণ আনটিল মানে হচ্ছে আমি না আসা পর্যন্ত, ঠিক আছে, না পর্যন্ত, আনটিল মানে কি না পর্যন্ত। তো এরপরে তুমি নেগেটিভ ক্লজ করতে পারবা না, তাহলে আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো, ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন। তাহলে নিয়মটা কি? আনটিল, আনলেস, লিস্টের পরবর্তীতে আমরা কখনো নেগেটিভ ক্লজ করি না, অ্যাফার্মেটিভ ক্লজ করতে হয়। তাহলে বি নাম্বারটাও ভুল। সি নাম্বার তো কারেক্ট। ডি নাম্বারে যদি চলে আসি, অলদো হি ইজ ইল হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। দেখো এখানে দুটো বাক্যের ভেতরে কোনো কন্ট্রাস্ট নাই। সে অসুস্থ, এই জন্যই তো সে স্কুল থেকে অ্যাবসেন্ট আছে, সে ক্লাস করতে পারে নাই। তাহলে এখানে কি হবে? অ্যাজ হইতে পারতো, সিন্স হইতে পারতো। আর অলদো থাকা মানে কি? বিপরীত। অলদো কখন দিতাম? অলদো হি ইজ ইল হি স্টিল অ্যাটেন্ডেড দ্য ক্লাস, তখন এটা অ্যান্সার হইতো, ঠিক আছে। তো যেহেতু বাক্য দুইটার ভিতরে কোনো ডিসিমিলারিটি নাই বা কন্ট্রাস্ট নাই, তাই এখানে অলদো বসবে না। কি বসবে? যেহেতু একটা আরেকটার কজ অ্যান্ড ইফেক্ট, সেই জন্য এখানে অ্যাজ অথবা সিন্স কিংবা তুমি বিকজ বসাইতে পারো, ঠিক আছে। এখন বাকি থাকে কি? তোমার সি নাম্বারটা। তাহলে এ ভুল, বি ভুল, ডি ভুল। তাহলে সি নাম্বারটা কেন কারেক্ট সেটা তো বোঝার দরকার আছে। মাথায় রেখো, প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট দুটো শব্দের মিনিংই হচ্ছে তোমার যদি। তাইলে ইফ যেই অর্থে বসে, প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাটও ঠিক একই অর্থেই বসে, ঠিক আছে, একই অর্থেই বসে। তাহলে তুমি এখন প্রোভাইডেড দ্যাটকে উঠায় দাও, এখানে ইফ বসাও। দেখো আই ক্যান গো ইফ ইউ কাম, এই বাক্যটা কি ভুল মনে হয়? এটা অ্যাবসলিউটলি কারেক্ট একটা বাক্য। আমরা তিনটা কন্ডিশন পড়েছি, তাই না? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আমরা ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে কি পড়েছিলাম? যে ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে স্বাধীন যে ক্লজটা, সেই ক্লজটা ফিউচার টেন্সে হয়, উইল অথবা শ্যাল বসে। তো এর সাথে জেনে রাখো, উইল শ্যালের ছাড়াও তুমি মডেল অক্সিলারি ব্যবহার করতে পারো, ক্যান, মে, তারপরে এরকম তুমি ক্যান, মে এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে পারো। তাহলে আই মে গো ইফ ইউ কাম, আই ক্যান গো ইফ ইউ কাম, আই উইল গো ইফ ইউ কাম, আই শ্যাল গো ইফ ইউ কাম, প্রত্যেকটাই কারেক্ট। তাহলে সি নাম্বারে আমাদের কোনো ভুল নাই, দ্যাট ইজ ওয়াই কারেক্ট সেন্টেন্স কোনটা? সি নাম্বারটা। ভুল আছে কোনটা? এ, বি আর সি তে ভুল আছে। দেখো বুঝছো কিনা? স্বর্ণা লিখছো, তাহলে তো ফিউচার ইনডেফিনিট হওয়ার কথা। এক্স্যাক্টলি, ফিউচার ইনডেফিনিট তুমি অল্প জেনে আসছো, পুরোটা যদি জানতা যে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে। দেখো সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফ ইউ কেম আমরা কি লিখি? ইফ ইউ কেম আই উড গো, তাই তো লিখি। এখানে আই উড গো না লিখে আই কুড লেখা যায় না? আই কুড গো। অথবা লেখা যায় না আই মাইট গো? লেখা যায় কি যায় না? অবশ্যই লেখা যায়। আই উড গো, আই কুড গো, আই মাইট গো। তেমনি আমরা যদি বলি ইফ ইউ হ্যাড কাম, দেখো ইফ ইউ হ্যাড কাম এটা কি লিখবো? আই কুড হ্যাভ গান, আই কুড হ্যাভ গান। অথবা তুমি কুড না লিখে এখানে উড লিখতে পারো, উড না লিখে এখানে মাইট লিখতে পারো, যে কোনোটা লিখতে পারো। তার মানে কি? উডের বদলে কুড লেখা যায়, মাইট লেখা যায়। উড হ্যাভ এর বদলে মাইট হ্যাভ লেখা যায়, কুড হ্যাভ লেখা যায়। তাইলে উইলের বদলেও তোমার ক্যানও লেখা যায়, মেও লেখা যায়। কথা কি বুঝছো কিনা? দেখো বুঝছো কিনা সবাই? আপু ভাইয়েরা একটু জানাই দাও বুঝছি কিনা। হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো। আচ্ছা, মাসুদ ভাই, মেহেদি ভাই কেউ আছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এই যে 7 নাম্বার পোলটা একটু অ্যাড করা হয় নাই, নেক্সট ক্লাসে একটু অ্যাড করে দিন আপনি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা 7 ভাইয়া। নাম্বারটা আচ্ছা আমি লঞ্চ করে দিচ্ছি। না না ভাই, 7 নাম্বার পোল এখন নাই, আমি এটা অ্যান্সার নিয়ে নিছি ওদের আচ্ছা থেকে। আচ্ছা ঠিক আছে। বলেছিল না ভাই? আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে এখন একটু হ্যান্ড রেজ নেই, আমরা দেখি কার কি প্রশ্ন আছে, কোথায় বুঝো নাই, একটু হ্যান্ড রেজ করে আমাদেরকে জানাইতে পারো যে এই জায়গাটা বুঝি নাই আমরা, আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো সবাই হ্যান্ড রেজ করতে পারো এখন। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে গিয়ে সবাই মানে কাইন্ডলি মানে যে কোশ্চেনটা তোমার না করলে নাই, তুমি ওই কোশ্চেনটা করবা, সবাইকে একটু চান্স দেওয়ার চেষ্টা করবা, একটা করে কোশ্চেন করার চেষ্টা করবো সবাই। আমি একজন করে আনমিট করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে অপূর্ব, তুমি আনমিট করে কোশ্চেন করতে পারো। হ্যালো ভাইয়া, নমস্কার। নমস্কার, কোন স্কুল থেকে বলছো?
ভাই আমি চট্টগ্রাম কলেজের স্কুল থেকে বলছিলাম। হ্যাঁ, প্রশ্ন করো তোমার। আচ্ছা ভাই, আমার টেকনিক একটা সমস্যা ছিল। বলো। আচ্ছা ভাই, আপনারা ওই যে মানে শুধু নামের মানে নাম দিয়ে শুধু নাম আসলে আর কি সেটা হুম, ট্যাগের ক্ষেত্রে ইজন হি হয় অথবা আরেকটা বলেছে। আরএনটিউ হয়, আরএনটিউ হয়। হ্যাঁ, আরএনটি। হুম কিন্তু অনেক সময় ধরেন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর নেম, তখন আমরা শুধু হুম সংক্ষেপে বলি, মানে আমাদের নামটা বলি। তো হুম সেক্ষেত্রে এরকম হতে পারে না, বা এমনটাই অথবা আরেনটাই সেরকম হয় না, মানে এইটাই হ্যাঁ, এইটাই। সেটা তো তুমি যখন সেরকম নির্দিষ্ট করে বলবা, দেখো এটার একটা লজিক দেই তোমাকে, খুব ভালো করে বুঝছো। ধরো তুমি বলেছো মাই নেম ইজ চার্লি ইথান বাবলা, আরএন্ট আই। তুমি চাইলে বলতে পারো, কোনো সমস্যা নাই। তোমার নাম কি? ধরো তোমার নাম অপূর্ব, মাই নেম ইজ অপূর্ব, আরএন্ট আই, দ্যাটস ফাইন। কিন্তু পরীক্ষায় ধরো এভাবে হুবহু চলে আসছে মাই নেম ইজ অপূর্ব, তাইলে এখানে আরএন্ট আই ছাড়া অন্য কিছু করতে পারবে তুমি? বলো। আরএন্ট আই দিয়ে কিন্তু না করতে ভাই। হবে তোমাকে, তাই না? হ্যাঁ। কিন্তু যখন তোমাকে একটা নাম দিচ্ছে, নাম কোন পার্সন বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড এটা তো আমাদেরকে ধরে নিতে পারসন। হবে, তাই না? থার্ড পার্সন হ্যাঁ ভাই। সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা কোনটাকে সাবজেক্ট ধরবো? হি। হি এর সাথে ভার্ব কোনটা বসে? ইজ বসে। তেমনি ধরো পরীক্ষায় শুধুমাত্র আসছে একটা শব্দ ইউ, তাহলে ওটা ট্যাগ কোয়েশ্চেন কি করবা বলো? আরএনটিউ। হ্যাঁ, ইউ, আরএন্ট ইউ, বাস কাহিনী শেষ। মানে জাস্ট বোঝানোর জন্য, এরকম আসবে না। জাস্ট লজিকটা কোথায়? পরীক্ষায় প্রশ্ন আসছে সাকিব আল হাসান, সে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ট্যাগ কোয়েশ্চেন করার জন্য ইজেন্ট হি। ধরো তোমার ক্যাটরিনা কাইফের নাম আসছে, ক্যাটরিনা কাইফ, ইজেন্ট শি। বুঝছো? পরীক্ষায় যদি শুধু নাম থাকে আমরা এটা অ্যান্সার করবো, বাট কথা বলার টাইমে তুমি আরএনটাই বলতে পারো নিজের নাম বলতে গেলে। ওকে, ও আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান। থ্যাংক ইউ। আচ্ছা, সে যদি ভাই তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আচ্ছা, নেক্সট সামিয়া। সামিয়া তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, তোমার কোশ্চেনটা করো ভাইয়া, শোনা যাচ্ছে। ভাইয়া মনে হয় আছে, তুমি করো কোশ্চেন করো। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, তোমার প্রশ্ন করো। ভাইয়া, ওখানে যদি আনটিলের জায়গায় টিল থাকতো তাহলে কি পরের সেন্টেন্সটা নেগেটিভ হইতো? হ্যাঁ, নেগেটিভ করতে পারতা। টিল থাকা মানে যে পরেরটা নেগেটিভ করতে হবে এরকম না। টিলের পরে তোমার নেগেটিভও হইতে পারে, অ্যাফিরমেটিভ হইতে পারে, দুইটাই পারে। অর্থের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আর ওই যে ভাইয়া, ওটা ওয়ান অফ দ্য স্টুডেন্টস আর হুম অ্যাবসেন্ট, হুম ওইটা হুম। আরেকবার যদি একটু বুঝাই দিতেন। না, আরেকবার বোঝানো সম্ভব না, রেকর্ড দেখে নিও। ওকে। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, নেক্সট ফাতেমা। ফাতেমা তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আচ্ছা, রাকিবুল্লাহ। রাকিবুল্লাহ তুমি আনমিউট করে আসসালামু আলাইকুম ভাইয়া, বলছি ভাই কন্ট্রাস্ট জিনিসটা ভাইয়া বুঝিনি, যদি আরেকবার বুঝাই দেন। ভাইয়া হ্যালো। আচ্ছা, ভাইয়া কি শুনতে পাচ্ছেন? মুসা ভাইয়া বা হ্যালো। বাবু ভাইয়া? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন প্রশ্ন থাকলে। হ্যাঁ, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কেউ কেউ প্রশ্ন করলে আবার একটু বলেন, সমস্যা নেই। ভাই কন্ট্রাস্ট জিনিসটা একটু বুঝতে পারিনি, যদি আরেকবার বুঝাই দেন। মানে কন্ট্রাস্ট মানে কন্ট্রাস্ট হচ্ছে ওয়ার্ড গুলো বিপরীত। মানে ধরো হচ্ছে আমার বড় ভাই হচ্ছে, সে অনেক ফর্সা, আমি অনেক কালো, এই কথার ভিতরে কি কোনো মিল আছে? ভাই বোনের তো একরকম হওয়ার কথা, দুই ভাই ফর্সা হওয়ার কথা, কিন্তু এক ভাই ফর্সা এক ভাই কালো, তার মানে কি কথা বিপরীত। তাহলে এটাকেই জি। বলা হয় কন্ট্রাস্ট। তাহলে মিল কোনটা? আমার বড় ভাই কালো, আমিও কালো, এটা হচ্ছে মিল। কিন্তু যদি বলি একজন কালো একজন ফর্সা, তার মানে কথার ভিতরে একটা পার্থক্য আছে, এটাকে ইংলিশে কন্ট্রাস্ট বলা হয়। বুঝছো? আচ্ছা জি ভাই, কন্ট্রাস্ট ওয়ার্ড গুলো তাহলে কি কি হতে পারে? কন্ট্রাস্ট ওয়ার্ড তোমার ইয়েট হতে পারে, হাউএভার হতে পারে, বাট হতে পারে, অন দা আদার হ্যান্ড হতে পারে, অন দা কন্ট্রারি হতে পারে। এরকম ওয়ার্ডগুলো হচ্ছে কন্ট্রাস্ট ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। দো, অল দো, এরাও। জি ভাই। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, প্রলয় আর অরিনকে পারমিশন দেওয়া আছে, তোমরা একজন করে আনমিউট করে কোশ্চেন করতে পারো।
হ্যালো আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলো ভাইয়া তোমার। হ্যাঁ ভাই, আচ্ছা এই হোয়াইট বাসের যে একটা ফর্মুলা পড়াইছিলেন, সেটা একটু যদি আবার হ্যাঁ। একটু কিভাবে ইউজ করতে হয় সেটা একটু যদি বলতেন। আচ্ছা, আমি ঠিক বুঝলাম না তোমাদের একটা ক্লাসের টপিক। এই কথা তো 100 বার বলা হয়েছে যে হোয়াইট বাসের বিষয়টা। আমরা যদি ফ্যান বয়েসটা পড়ি তাহলে হোয়াইট বাসেরটা তো আমাদের দরকার হয় না। তুমি কি ক্লাস করো নাই ভাইয়া? কি বলা হয়েছে? হ্যাঁ করেছি ভাই। তাহলে ফ্যান ফ্যান বয়েস আর হোয়াইট বাস কি দুইটা সেম? দুইটা সেম না। ফ্যান বয়েজদের গুলো যদি মনে রাখো, এই ছাড়া অন্য যত ক্লজ মার্কার আছে তারা কি সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার। তারা বসা মানে বাক্যটা কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই বলছিলাম যে কোনো একটা পড়ো, হয় হোয়াইট বাস নাহলে ফ্যান বয়েজ। কিন্তু ফ্যান বয়েজটা মনে রাখা সহজ, এই জন্য ফ্যান বয়েজটা পড়াইছি। ফ্যান বয়েজ গুলো মাথায় থাকা মানে কি, এগুলো কম্পাউন্ড বাক্য। তাহলে ফ্যান বয়েজ ছাড়া বাকি যেগুলো পাবো আমাদের মতো পরীক্ষায় আসতে পারে সেগুলো কি হোয়াইট বাসে। কিভাবে ব্যবহার করতে পারো, তুমি হচ্ছে হোয়াইট বাসের যে প্রত্যেকটা লেটার এগুলো দিয়ে তুমি বইয়ের সাথেই মিলাই দেখো যে কোন ওয়ার্ড দিয়ে কোন ক্লজ মার্কার বুঝাইছে। তুমি ওটা মুখস্থ করতে পারো। তুমি দেখবা যে একটা বাক্যে যদি দুইটা ক্লজ থাকে, সেই ক্লজগুলোর মাঝে যদি এই কোন একটা শব্দ থাকে, তার মানে সেটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাই হচ্ছে ব্যবহার। নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো প্রশ্ন। ভাইয়া আমার আসলে একটা কনফিউশন ছিল, ফ্যান বয়েজ জিনিসটা কোন জায়গায় অ্যাপ্লাই করা হয়, মানে কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কম্পাউন্ডে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা দিগন্ত, নেক্সট দিগন্ত, তুমি আনমিউট করে question হ্যালো করো। হ্যাঁ প্রশ্ন করো। ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে ক্লজ মার্কার, কানেক্টর, কনজাংশনের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? তোমার যত ক্লজ মার্কার তারা সবাই সাধারণত কি হয়, তারা কনজাংশন হয়। যত ক্লজ মার্কার তারা কনজাংশন হয়, কিন্তু কনজাংশন সবসময় ক্লজ মার্কার হয় না। যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এখানে বাটটা তোমার একই সাথে ক্লজ মার্কার, একই সাথে কানেক্টেড, একই সাথে কনজাংশন। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার, এখানে রহিম অ্যান্ড করিমের মাঝখানে যে অ্যান্ড শব্দটা বসছে, এইটা ক্লজ মার্কার না, তবে এটা কি, এটা একটা কনজাংশন। এটাকে কানেক্টরও বলতে পারো। তারপরে দেখো, আই নিড আ পেন হুইচ ইজ ব্ল্যাক, এখানে হুইচ শব্দটা কি, হুইচ শব্দটা একই সাথে একটা কানেক্টরস, একই সাথে তোমার একটা তোমার ক্লজ মার্কার, কিন্তু এটা কনজাংশন না। এটা কি, এটা রিলেটিভ প্রোনাউন। তার মানে কি, যত ক্লজ মার্কার আছে তারা ইদার তোমার কনজাংশন হবে, 95% কেসে তারা কনজাংশন হয়, কিছু কিছু ক্ষেত্রে তারা রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডজেক্টিভ হয়। আর তোমার এই যে যত তোমার কানেক্টরস আছে বা লিঙ্কার্স আছে, তারা প্রিপজিশন হইতে পারে তোমার, তারা কি হইতে পারে, তারা হইতে পারে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, যে কোনোটা হইতে পারে, কনজাংশন হতে পারে। আর কনজাংশন তো নিজে একটা পার্টস অফ স্পিচ। তাহলে মেইন পার্থক্য, কনজাংশন সে একটা আলাদা পার্টস অফ স্পিচ, আর বাকি দুইটা অন্য পার্টস অফ স্পিচের সমন্বয়ে গঠিত আরো কিছু শব্দ। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, থ্যাংক Okay. ইউ। ওয়েলকাম। নেক্সট ওয়ান। নেক্সট স্বপ্নিল, স্বপ্নিল তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো। আচ্ছা মনিরা। আচ্ছা ভাই, এটা একটু লাস্ট নেই, আমার আবার হচ্ছে একটা স্লাইডের কাজ আছে, তো এটাই লাস্ট। মনিরা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। ভাইয়া, আমার ট্রান্সফরমেশনে একটা প্রবলেম ছিল, আ লাভার অফ ম্যানকাইন্ড ইজ লাভড বাই আল্লাহ, এটা কমপ্লেক্স কি হবে? আ লাভার অফ ম্যানকাইন্ড ইজ লাভড বাই আল্লাহ। আ লাভার অফ ম্যানকাইন্ড, তাহলে তুমি এখানে লিখতে পারো আ ম্যান হু লাভস ম্যানকাইন্ড, তারপরে বাকিটা সেম রাখবা, হয়ে গেল। মানে আ ম্যান হু লাভস ম্যানকাইন্ড ইজ লাভড বাই আল্লাহ। হ্যাঁ। আর আরেকটা ভাইয়া হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে হি ক্যান নট টেল আস হোয়েন হি উইল রিটার্ন, এটার সিম্পল কি? আবার বলো একটু কাইন্ডলি। হি ক্যান নট টেল আস হোয়েন হি উইল রিটার্ন। হি ক্যান নট টেল আস দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। টাইম অফ হিজ অ্যারাইভাল। হুম। ভাইয়া এখানে তো অ্যারাইভাল ওয়ার্ডটা নাই, তো এরকম যদি আসে তাহলে কিভাবে বুঝবো যে কোন ওয়ার্ডটা ইউজ করতে হবে? কি শব্দ ছিল বলো তো? হোয়েন। হ্যাঁ, তুমি নিজের মতো করে ওখানে অ্যারাইভ আছে না, বাক্যটাতে কি বলছিলা বলো তো, বাক্যটা আরেকবার বলো তো। হি ক্যান নট টেল আস হোয়েন হি উইল রিটার্ন। ও রিটার্ন, তাহলে না না, তাহলে অ্যারাইভাল দেওয়া যাবে না, তাহলে অ্যারাইভাল দেওয়া যাবে না, দ্য টাইম অফ হিজ রিটার্ন দিতে হবে। দ্য টাইম অফ হিজ রিটার্ন, আমি শুনেছিলাম অ্যারাইভ। ঠিক আছে, তাহলে যে শব্দটা থাকে ওইটাকে আমাদের নাউন বানাইতে হবে। ওখানে যদি অ্যারাইভ থাকতো, অ্যারাইভকে আমরা নাউন বানাই অ্যারাইভাল বানাই দিতাম। কিন্তু রিটার্ন শব্দটা একই সাথে ভার্বও হয়, একই সাথে তোমার নাউন হিসেবেও ব্যবহৃত হয়। তো দ্য টাইম অফ হিজ রিটার্ন বলে দিলেই হয়ে যাবে। টাইমটা ইউজ করতে হবে এক্সট্রা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সবাইকে। আবারও যাদের সমস্যা আছে, কানেক্টরসের উপরে আরেকটা ক্লাস আছে, টেনশনের কিছু নেই। নেক্সট ক্লাসে আমরা অ্যান্সার করার চেষ্টা করব।
ওকে ভাই, ধন্যবাদ। তাহলে সবাই আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই একটু পড়লে সবাই একটু আনসার দাও, আমরা ক্লাসটা শেষ করবো। আরেকটা কথা হচ্ছে গিয়া, আমি তো ক্লাসের মাঝখানে বলে দিচ্ছি, তোমাদের যাদের ছোট ভাইরা বা বোনেরা তোমার 8 বা 9 এ পড়ে, তাদেরকে চাইলে যারা এখনো ফ্রি রেজিস্ট্রেশন করে না আমাদের কোর্সে, তোমরা ফ্রি রেজিস্ট্রেশনটা তোমরা করে নিতে পারবে। আমাদের 9 তারিখ থেকে ফ্রি ক্লাস হবে, আমাদের রুটিনটাও দিয়ে দিয়েছে আমাদের ওয়েবসাইটে, তোমরা রুটিনটা চাইলে ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, সাগর একটা কথা বারবার রিপিট করতেছে, সেটা হচ্ছে গিয়ে 9 এর যে পর্যন্ত পড়ানো হয়েছে 10 এ কি ওইখান থেকে শুরু হবে কিনা? হ্যাঁ, ওর পর থেকে শুরু হয়। হ্যাঁ, ওই আমাদের বেসিক্যালি হচ্ছে 9 এর যতটুকু শেষ হয়েছে তারপরে থেকে ক্লাস 10 এর সিলেবাস যতটুকু ওইটুকু পড়ানো হবে। আচ্ছা, প্রশ্ন আজকে আর নেওয়া হচ্ছে না ভাইয়া, যেহেতু ভাইয়াদের আরেকটা ক্লাস আছে। সো আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমরা প্রশ্ন নেওয়ার চেষ্টা করব অনেক বেশি। তাসফিয়া আনমিউট করে তো লাভ নাই ভাইয়া, ভাইয়া চলে গেছে, আমরা হচ্ছে গিয়া এখন শেষ করব ক্লাসটা, এখন শেষ করব। তোমরা এখন কেউ তো কোনো কোশ্চেন করতে পারবে না। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের অনেক কোশ্চেন নেওয়া হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।